ওকে, এখন আমরা মূল ক্লাসে চলে যাব। আর এতক্ষণ আপনাদের প্রশ্ন উত্তর পর্ব শেষ হলো, কারণ জাস্ট 8টা বাজে। আমাদের মূল ক্লাস জানেন যে 8টায় শুরু হয়। সেক্ষেত্রে আমাদের এখন মূল ক্লাসে চলে যেতে হবে। আজকে আমরা যে টপিকটা আলোচনা করব, অলরেডি আপনাদেরকে শিট দেওয়া হয়েছে যে আমরা 3টা ম্যাথ দিয়েছিলাম আপনাদের হোম প্র্যাকটিসের জন্য, যে বাসায় বসে এই 3টা আপনারা প্র্যাকটিস করবেন। কতটুকু করেছেন এখন, আজকে আমরা ওই 3টার ফার্স্ট সলিউশনটা দেব। আর আমাদের যে 4টি ম্যাথ শিটে ছিল, এটা এটা আমরা কি করব, আমরা আরেকবার একটু রিভাইজ করব, প্র্যাকটিস করব। ঠিক আছে? তাহলে এইভাবে আমাদের এডিআইটা আমি আজকেও কয়েকবার বলেছি। যারা প্রশ্ন করতেছেন, আজকে মনে হয় 3বার রিপিট হয়েছে একই বিষয়। আপনি আহ, প্রয়োজনে আমাদের আগে যে এডিআর এর ভিডিও আছে ওখানে দিয়ে নেবেন। এখানে কয়েকটা বিষয় আমি নতুন করে অ্যাড করেছি, ওই প্রশ্নের সাথে নাই। যেমন কারা মেডিয়েটর হতে পারবেন, তাদের যোগ্যতাকে 3 জনের কথা এখানে বলেছি, আপনি শুনেছেন হয়তো। যে এটা হতে পারবেন রিটার্ড যুগ্ম কর কমিশনার, এরকম পদমর্যাদায় কোনো ব্যক্তি হতে পারবেন। হতে পারবেন জেলা বা দায়রা জজ আহ, আহ, অবসরপ্রাপ্ত, তারা হতে পারবেন 20 বছর প্র্যাকটিস করেছেন এবং আইনজীবী এডিআর মেম্বার মিডিয়েটর হিসেবে নিয়োগ প্রাপ্ত হবেন। 30 দিন সময় পাবেন, 500 টাকা আপনার এডিআর ফি দিতে হবে। আর মেডিয়েটরের সম্মানী, মেডিয়েটর যিনি থাকবেন সহায়তাকারী, তার সম্মানী 50-50% ছাড়া আপনারা ধার্য করবেন, দিবেন। আর এটা সর্বনিম্ন 5,000 থেকে সর্বোচ্চ 50,000 টাকা হবে। হ্যাঁ, আমরা তাহলে টোটাল আজকে আহ, আগে আমরা ওই 3টা সলিউশন করি, এবং আমাদের শীটের লাস্ট যে ম্যাথটা, এই ম্যাথটা আমাদের সব কিছু হচ্ছে ডিমান্ড নোটিশের জারির পর থেকে, অর্থাৎ অ্যাসেসমেন্ট হওয়ার পরবর্তী 30 ডেজ। তাহলে আমরা আমাদের প্ল্যান অনুযায়ী দেখেন, আমাদের প্ল্যান কিন্তু আমরা শেষের দিকে চলে আসছি। মোটামুটি আজকে হলে আমাদের ইনকাম ট্যাক্সের যে ম্যাথ, যে মূল বিষয়গুলো আছে, মূলগুলো শেষ হয়ে যাবে। আমাদের যে 36 আওয়ার যে প্ল্যান ছিল, সে অনুযায়ী যদি আমরা দেখি, আমাদের মূল পর্ব কিন্তু এখানে শেষ হয়ে যায় আজকে। আজকে হচ্ছে আমাদের এই যে মঙ্গলবার, এখানে আমাদের আয়কর আইনের আমরা একটা আর একটা দুইটা প্রশ্ন, মূলত আমাদের একটা রয়েছে সেলফ প্র্যাকটিস, যেটা আপনারা করেছিলেন 1 ঘন্টার মডেল টেস্ট, এটা আমরা একটু সলিউশন দিব। টোটালি আমাদের তাহলে ম্যাথ গুলো শেষ হয়। আগামীকাল আমরা অ্যাকাউন্টিং আলোচনা করবো এবং অ্যাকাউন্টিংটা শেষ করব, এবং বৃহস্পতিবার হচ্ছে আমরা বাংলা ইংরেজি এক কথায় প্রকাশ এবং আমাদের যে মডেল টেস্টের প্রশ্নটা আমরা দিয়েছি এটা সলভ করি। তার মানে বৃহস্পতিবার আমাদের মূল সকল ক্লাস শেষ হয়ে যাবে। আমরা ফ্রাইডেতে এসে রিভিশন দিব। এই আমাদের প্ল্যানিং, অ্যাজ পার প্ল্যানিং অনুযায়ী আমরা অগ্রসর হচ্ছে ইনশাআল্লাহ। ওকে, এখন আমরা আমাদের ওই 3টা ম্যাথের সলিউশনে চলে আসি। আমরা যে 3টা ম্যাথ দিয়েছিলাম, এই 3টা সলিউশনটা আগে দেখায়। আপনাদের গ্রুপে দিয়েছিলাম এই যে, এটা আমরা 3টা ধাপে এই 3টা ম্যাথ দিয়েছি। কারণ হচ্ছে যে যদি খুব সহজ আসে তখন আমাদের ম্যাথটা কেমন হতে পারে, যদি একটু কঠিন করে প্রশ্ন সেক্ষেত্রে ম্যাথটা কেমন হতে পারে, এই জন্য আমরা 3টা ম্যাথ দিয়েছি আপনাদের এক বোঝার সুবিধার্থে। যে যদি একদমই সহজ আসে কেমন অ্যান্সার হবে, যদি একটু ব্রড আসে তাহলে আমাদের কেমন হতে পারে। আহ আমাদের কি এখন সঠিকভাবে দেখা যাচ্ছে, মানে আপনারা দেখতে কোনো অসুবিধা হচ্ছে কিনা? দেখেন, আমরা মিসেস মাহবুবা আক্তার এই ম্যাথটা আগে একটু সলিউশন করি। এটা হচ্ছে আমাদের, আরো ছোট করলে ভালো হয় মনে হয়, একটু ছোট করে দেখাই তাহলে। ওকে, এটা হচ্ছে আমাদের একটা ক্যাটাগরির ম্যাথ, যে যদি খুব সহজ প্রশ্ন হয়, যে খুব সহজ ইজি ক্যাটাগরিতে প্রশ্ন আসছে, এরকম হওয়ার সম্ভাবনা আছে আপনাদের ক্ষেত্রে, তাহলে আমাদের এরকম ম্যাথ গুলো আসে। হয়তো দুই একটা পয়েন্ট একটু জটিল থাকে, বাকি বিষয়গুলো খুবই সহজে আমরা এটা সমাধান করতে পারি। মিসেস মাহবুবা ঢাকায় 9,000 স্কোয়ার ফিটের বাড়ি আছে, একটা 9,000 স্কোয়ার ফিটের বাড়ি আছে মাহবুবা। তাহলে এখানে দেখেন, প্রথমত 9,000 স্কোয়ার ফুট এটাকে আমরা মার্ক করে নিব পরীক্ষায় আনসার দেওয়ার ক্ষেত্রে, যাতে আমাদের সার্চারদের ইস্যুটা আসে। 9,000-এর নিচে আপনি পেন্সিলকে দাগ দিবেন, আর মিসেস মাহবুবার নিচে দাগ দিবেন।
আর আমরা ক্যালকুলেশনের সময় এটা পুরুষ করব না মহিলা করব এটা বোঝার জন্য। এখানে এই দুটি হচ্ছে আপনার অঙ্ক ভুল হওয়ার মূল পয়েন্ট। এটাকে আগে আমরা মার্ক করে নিব যাতে আমাদের আর ম্যাথটা ভুল না হয়। তাহলে এই দুটি পয়েন্ট খুব ইম্পর্টেন্ট। এরপরে দেখেন, আহ এই যে মাহবুবার যে বাড়িটা আছে তিনি সম্পূর্ণ অংশ ভাড়া দিয়ে দেন। যদি বাড়িটা সম্পূর্ণ অংশ ভাড়া দিয়ে দেন তাহলে আপনাদের ম্যাথটা সহজ, অঙ্কটা খুবই সহজ। কারণ তখন আমাদের যে 38 সেকশনে যে একটা বিষয় ছিল যে যদি তিনি নিজে বসবাস করেন নিজে থাকেন তাহলে ওই অংশটা বাদ দিয়ে বাকিটার উপরে তিনি খরচ দিবেন। যেহেতু তিনি সম্পূর্ণ অংশটাই ভাড়া দিচ্ছেন তাহলে এক্ষেত্রে আমাদের কোনো হারাহারি ভাবে খরচ বাদ দেওয়ার বা আনুপাতিক হারে খরচ বাদ দেওয়ার প্রয়োজনীয়তা নাই। এটাকে আমাদের বুঝতে হবে। বাড়ি ভাড়া মাসিক হচ্ছে 2 লাখ টাকা ভাড়া পান একটা বাড়ি থেকে। তিনি কিছু খরচ করেছেন, যে পৌর কর দিয়েছেন 35,000 টাকার, ভূমি উন্নয়ন কর দিয়েছেন 16,000 টাকার, এবং ঋণের সুদ দিয়েছেন 1,85,000 টাকা। যেহেতু মাহবুবা এখানে নিজে বসবাস করেন না, সম্পূর্ণ এরিয়াটি ভাড়া দিয়েছেন, সেক্ষেত্রে এই খরচগুলো তিনি সম্পূর্ণটাই ক্লেম করতে পারবেন। আর যদি তিনি কোনো একটা ফ্ল্যাটে বা দুটো ফ্ল্যাটে বসবাস করেন এরকম থাকতো, তাহলে আমরা ওই যে আগের দিন যে হাসান সাহেবের ম্যাথটা করেছি, হারাহারি ভাবে বা আনুপাতিক হারে খরচটা বাদ দিতাম। এখন দেখেন, মাহবুবা এই 12 মাসে যে ভাড়া প্রাপ্ত হয় 2 লাখ করে প্রতি মাসে, তাহলে 12 মাসে আমাদের ভাড়া আসে 24 লাখ টাকা। এটা হচ্ছে গ্রস প্রাপ্ত। এখানে কোনো অ্যাডভান্সের বিষয় নাই, অন্য কোনো বিষয় নাই। এখান থেকে তিনি, যদি ম্যাথে কোনো বাণিজ্যিক শব্দটা উল্লেখ না থাকে তার মানে আবাসিক ধরে নিতে হবে। হয় বাণিজ্যিক অথবা আবাসিক। আবাসিক হচ্ছে কমন, যদি ম্যাথে বাণিজ্যিক না থাকে তার মানে এটা কি, আবাসিক। তাহলে 25% খরচ তিনি ক্লেম করতে পারবে। তাহলে 24 লাখের 25% হচ্ছে 6 লাখ টাকা। আর বাকি খরচগুলো যেমন পৌর কর দেওয়া আছে 35,000 টাকা, টোটাল খরচটাই তিনি এখানে উল্লেখ করতে পারবেন পৌর কর। ভূমি উন্নয়ন কর দেওয়া আছে 1600 টাকা, টোটালটাই পারবেন। ঋণের সুদ 1,85,000, টোটালটাই পারবেন। কেন পারবেন টোটালটা? এই খরচগুলো আনুপাতিক হারে এ কারণে দেওয়া লাগবে না, যেহেতু তিনি নিজে বসবাস করেন না। যদি এরকম থাকতো যে তার আহ 4টা ফ্ল্যাট, 3টা ভাড়া দেন, একটাই তিনি নিজে বসবাস করেন, বা 5টা ফ্ল্যাট, 4টা ভাড়া দেন, একটাই বসবাস করেন, তখনই প্রশ্নটা আসতো যে তার যে অংশে ভাড়া দেওয়া হয় না, নিজে বসবাস করেন, তিনি ওই খরচটা দেখানোর সুযোগ পাবেন না। কিন্তু এখন কিন্তু এই প্রশ্নটা আমাদের ম্যাথে নাই, তাহলে সহজ হয়ে গেল। তাহলে আমাদের এখানে টোটাল তার খরচগুলো যদি আমরা বাদ দেই, টোটাল খরচ আসছে 8,21,600 টাকা। প্রাপ্ত ভাড়া থেকে এই খরচটা বাদ দিলে আমাদের নিট ইনকাম বের হয়ে যায় 15,78,400, এই ইনকামটা। তাহলে এখানে আয় কত আমাদের, 15,78,400, এটা হচ্ছে ভাড়া থেকে আয়। দেখেন মিসেস মাহবুবার কিন্তু অন্য কোনো আয় নাই, তাহলে এটাই আয়, এটার উপর আমরা মিসেস মাহবুবার ট্যাক্স ক্যালকুলেশনটা করব। আর এই বাড়ি ভাড়া থেকে যে আয় আছে এর উপর ট্যাক্সটা হচ্ছে আমাদের রেগুলার ট্যাক্স। আমরা জানি যে এখানে অন্য কোনো আয় নাই। নির্মাণকালীন সুদ তো 1/3 হবে না। এখানে তো তিনি নিজে বসবাস করেন। আবারও বলি, যদি নিজে বসবাস করেন সেক্ষেত্রে হচ্ছে যে আপনার তার যে অংশে থাকেন ওইটা বাদ দেবেন। আরেকটা বিষয় আছে, যদি তার প্রিভিয়াস, এখানে বলা আছে তিনি এই এই গৃহীত লোনের সুদ এই বছরে পেইড করেছেন, তাহলে এটা এই এই বছরের পেইড, এটা সম্পূর্ণটাই সুযোগ পাবেন। আর একটা থাকে, যদি তিনি একথা বলা থাকে অঙ্কে যে বাড়ি নির্মাণের, তো এখন এই লোনটা এই 1,85,000 পে করেছে, যে আরেকটা বকেয়া তিনি পরিশোধ যে রয়ে গেছে পূর্বের 1 লাখ টাকা, তাহলে তেনার একটা কিস্তি সুযোগ পেতেন। তাই এত জটিল ম্যাথে করবে না, আপনার সহজে বুঝে যে বাড়ি নির্মাণের যে সুদ, যদি তিনি নিজে না থাকেন তাহলে টোটালটাই খরচ হিসেবে দিতে পারবেন এই আয় বর্ষে যা হয়েছে। আর ভাই অন্য একটা পয়েন্টে প্রশ্নটা করেছে, এটা হচ্ছে যখন তার ভাড়া ছিল না, পূর্বের যদি 2 লাখ বা 1 লাখ টাকা বাকি থাকে যে সুদ খরচ হিসেবে উল্লেখ করতে পারেন নাই, তো যে সময় তিনি কনস্ট্রাকশন করেছেন সেই সময় সুদ, যা পরবর্তীতে জেড টানার একটা বিধান আছে যে পরবর্তী 3 বছরে
সমহারে জেড টানতে পারবেন, মানে যা খরচ ছিল 1/3, 3/1 করে প্রতি বছরে জেড টানবেন। এটা হলো এই খরচ তো পাবেনই, পাশাপাশি ওই খরচটাও তিনি দিতে পারবেন, কিন্তু ওরকম কোনো বিষয় আমাদের প্রশ্নে নাই। আপনাকে প্রশ্নের ধরন অনুযায়ী অ্যান্সারটা দিতে হবে। অনুমোদনযোগ্য খরচের এখানে কোনো নির্ধারিত পার্সেন্টেজ নাই, শুধুমাত্র মেরামত খরচের ক্ষেত্রে 25% রয়েছে, আর বাকিটার ক্ষেত্রে কোনো পার্সেন্টেজ নাই। এটা হচ্ছে আনুপাতিক হারে। তাহলে আমাদের এখানে নিট আয় দাঁড়ালো, খেয়াল করেন, নিট আয় দাঁড়ালো 15,78,। এই প্রশ্নে আপনি যেটা করছেন, যার উত্তর আমি প্রায় 10-12 বার দিয়েছি, যে শখ করাটা গুরুত্বপূর্ণ নয়, আপনি যেভাবে উত্তর লিখেন হয়ে যাবে। আমি বোঝানোর জন্য শখ করে দিয়েছি। তাহলে আমাদের এখানে বিষয়টা হচ্ছে, আমরা খরচগুলো বাদ দেব, খরচগুলো বাদ দিলে 15,78,400 টাকা হয়। আপনাদেরকে সাউন্ড কম মনে হচ্ছে? এখানে তো আমার মনে হচ্ছে সাউন্ড ঠিক আছে। হয়তোবা আপনার যে স্পিকার, সেখানে কোনো প্রবলেম আছে কিনা একটু ভেরিফাই করে নিন, কারণ আমাদের সাউন্ডটা এখানে যথেষ্ট আছে মনে হচ্ছে। ওকে, ধন্যবাদ। আমরা চ্যাট বক্সে আপাতত সবাই একটু লেখালেখিটা বন্ধ করি। আহ, সবাই একটু, আমরা একটা ম্যাথ সলিউশন করে দেখাই, তারপরে যদি আপনার প্রশ্ন থাকে প্লিজ চ্যাট বক্সে লিখেন, কারণ আমার অনেক সময় আপনার প্রশ্ন লিখেন মনে হয় যে ইমার্জেন্সি কোনো অসুবিধা থাকলো কিনা, তখন আমি আবার এটা চেক করি। তাহলে প্রথমত, আমাদের ভাড়া প্রাপ্ত মাসে 2 লাখ, 12 মাসে 24 লাখ, এটা সবাই ক্লিয়ার। সেকেন্ডলি, আমাদের, যেহেতু আমাদের ম্যাথে কিছু বলা নাই, তার মানে এটা আবাসিক উদ্দেশ্যে ভাড়া দেওয়া হয়, সেক্ষেত্রে আমরা এই প্রাপ্ত ভাড়ার 25% আইন অনুযায়ী খরচ দাবি করতে পারি। অর্থাৎ এটা অটোমেশনে পাবো, আইন বলছে এর জন্য আপনার কোনো প্রমাণ দেখাতে হবে না। এই যে 25% যে খরচ দিবেন, বা 30% যে খরচ আপনি ক্লেম করবেন, এটার জন্য আপনার কি নাই, কোনো প্রমাণ নাই, এটা অটোমেশনে আপনি পেয়ে যাবেন। এটা কমন, এই খরচটা আপনার কমনলি দেওয়া হবে। তাহলে আমরা এই 25% যদি খরচ পাই 6 লাখ টাকা, আর যে খরচগুলো দেওয়া আছে সকল খরচগুলো আমরা এখানে উল্লেখ করলাম, 35,000, 1600 এবং 18 লাখ, আসলে 1,85,000। টোটাল খরচগুলো যোগ করলে আমাদের যে অ্যামাউন্টটি আসে, এটা হলো 8,21,600 টাকা। এটা হচ্ছে আমাদের মোট ব্যয় বা মোট খরচ। আমাদের ইনকাম ছিল 24 লাখ টাকা, সেখান থেকে এই খরচটা আমরা বাদ দিব। বাদ দিলে আমাদের আসছে 15,78,400 টাকা। এটা আসছে। তাহলে এটা হচ্ছে আমাদের করযোগ্য ইনকাম। তাহলে এই করযোগ্য ইনকামের উপরে আমাদের কি করতে হবে? আয়কর হিসাব করতে হবে। আয়কর হিসাবের ক্ষেত্রে আমরা দেখব যে এই ব্যক্তি পুরুষ না মহিলা, যেটা আমরা আগে মার্ক করে নিয়েছিলাম যে মাহবুবা, তাহলে ইনি হচ্ছেন ফিমেল। ফিমেলের ক্ষেত্রে আমাদের প্রথম 4 লাখ টাকা পর্যন্ত ট্যাক্স শূন্য, পরবর্তী 1 লাখে 5%, পরবর্তী 4 লাখে 10%, আহ পরবর্তী 5 লাখে 75, 15%, মানে 75,000। তাহলে আমাদের এখানে কিন্তু 14 লাখ টাকা হয়ে গেল। দেখেন, খেয়াল করেন, 4 লাখ, 5 লাখ, 4 লাখ, 5 লাখ, তার মানে 10 লাখ আর হচ্ছে 4 লাখ, 14 লাখ টাকা আমাদের হিসাব হয়ে গেল। টোটাল ইনকাম ছিল 15,78,400 টাকা, তাহলে বাকি থাকে 1,78,400 টাকা। এটার উপর হচ্ছে পরবর্তী স্ল্যাবের 20%, 35,680 টাকা। তাহলে আমরা স্ল্যাব রেটটা, এটা তো সবাই জানি, আবার রিপিট করি, যে মহিলার ক্ষেত্রে 4 লাখে শূন্য, পরবর্তী 1 লাখে 5%, যে স্ল্যাব রেট, ওই অ্যামাউন্টটা বাদ দিয়ে 4 লাখের পরবর্তী 1 লাখে 5%, এর পরবর্তী 4 লাখে আমাদের 40,000, 10%, এর পরবর্তী 5 লাখে 15% হারে 75,000, এবং অবশিষ্ট যে অ্যামাউন্টটি থাকে আমাদের 1,78,400, এটার উপরে আমাদের 20% রেটে 35,680 টাকা। তার মানে তার এখানে ট্যাক্স দাঁড়াচ্ছে 1,55,680 টাকা, টোটাল ট্যাক্স, গ্রস ট্যাক্স। এখন দেখেন, মাহবুবা আক্তারের
প্রশ্নে বলছে তার বাড়ি ভাড়া আয় নির্ণয় করে, আমরা আয় নির্ণয় করেছিলাম যে বাড়ি ভাড়া আয় হচ্ছে 15,78,400। এরপর বলছে তার প্রদেয় কর নিরূপণ করো। এখন প্রদেয় করার ক্ষেত্রে আমরা দেখব তার কোনো বিনিয়োগ আছে কিনা এই বছর। বিনিয়োগ বলতে বিপিএস, সঞ্চয়পত্র, যে সকল খাতে আমরা বিনিয়োগ করার সুযোগ পাই, আইনগতভাবে দেখেন তার কোনো বিনিয়োগ এখানে দেওয়া নাই। তার মানে বিনিয়োগ নাই মানে সে কোনো রেয়াত পাবে না। এখন রেয়াত না পাইলেও তার এই বাড়িটা কিন্তু 9,000 স্কোয়ার ফিটের। যেহেতু 9,000 স্কোয়ার ফিটের, তার কিন্তু সারচার্জ হবে। রেয়াত করলে ট্যাক্স তো কম, তো আর সারচার্জ মানে আপনার ট্যাক্সটা বেড়ে যাবে, অতিরিক্ত হয়ে যাবে। তাহলে সারচার্জ হচ্ছে এই টোটাল ট্যাক্সের উপরে 10%। আর রেয়াত থাকলে রেয়াতের পরে যে ট্যাক্স হতো, প্রদেয় ট্যাক্স, এটার উপরে 10%। তাহলে আমাদের এই টোটাল 1,55,680 টাকার উপরে 15% হারে 15,568 টাকা আমাদের সারচার্জ আসে। তাহলে আমাদের নিট প্রদেয় কর এবং সারচার্জের পরিমাণ হলো 1,71,248 টাকা। এই 1,55,000 সাথে আমাদের 15,000, এই অ্যামাউন্টটা যোগ হয়ে যাবে। সারচার্জটা কি হয়? অ্যাডিশন হয়, নতুন করে যোগ হয়। তাহলে 1,55,000 টাকা ছিল আমাদের মূল ট্যাক্স 680, এটার সাথে আমাদের এই 10% অ্যাডিশন হয়ে গেল। তাহলে 1,71,248 টাকা। আপনাদের মোটামুটি যদি সহজ ভাবে প্রশ্ন আসে, একটু জটিল মানে একদম সহজ তো আর প্রশ্ন হবে না, একটু দুই একটা টপিক তো দেওয়া থাকবে, হয় সারচার্জটা ইন করা থাকবে, অথবা যে কোনো একটি পয়েন্ট, অথবা রেয়ারটা দেওয়া থাকবে। যে কোনো দুই একটা পয়েন্ট আপনাকে অবশ্যই দিতে হবে, দেওয়া থাকবে প্রশ্ন। তাহলে এই সলিউশন থেকে আমাদের সবার হয়েছে যারা করেছেন? ভেরি গুড। কার কার হয়েছে একটু রিপ্লে দেন তো। আলহামদুলিল্লাহ। না, 3% আপনার হবে না। যখন ম্যাক্সিমাম সবারই হয়েছে, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। 3% আপনি যখন এখানে বিনিয়োগের প্রশ্ন থাকবে, যে আপনি ইনভেস্টমেন্ট করেছেন, কোনো খাতায় বিনিয়োগ আছে, তখন তো আপনি রিয়াত পাবেন। এখন আপনি বিনিয়োগ করেন না, আপনি কি রিয়াত পাবেন, ছাড় পাবেন না? বিনিয়োগ করলেই আপনার রেয়াতের প্রশ্ন, বিনিয়োগ না করলে রেয়াতের কোনো প্রশ্ন নাই। এই যে মহিলা খেলা, এই জন্য আমি কিন্তু প্রথমে মার্ক করে নিচ্ছি। সারচার্জ এই ইসের ক্ষেত্রে আমাদের 10%, বাড়ি ভাড়ার ক্ষেত্রে 10%। আর এমনিতে আছে 10%, তারপর 20%, 30%, 35%। 4 কোটি থেকে আমাদের 10 কোটি 10%, 10 থেকে 20 কোটি 20%, 20 থেকে 50 কোটি 30%, 50 কোটি প্লাস 35%। ওকে। তাহলে আলহামদুলিল্লাহ আমরা দেখলাম যে অনেকেই এই প্রশ্নটা পেরেছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ যে যারা কষ্ট করে আনসার করেছেন। কারণ এটা আমাদের এরকম সহজ প্রশ্ন আসতে পারে না। প্রদেয় করার সাথে আমাদের ভূমি কর এগুলো বাদ দেওয়া যাবে না, কোনো সুযোগ নাই। ঠিক আছে, এগুলো কোনো সুযোগ নাই। কেন নাই? কারণ হচ্ছে এগুলো আমরা খরচ হিসেবে বাদ দিই, ইনকাম থেকে ট্যাক্স না। ওই ট্যাক্সের সাথে ইনকাম ট্যাক্সের কোনো সম্পর্ক নাই। ওটা হচ্ছে প্রপার্টি ট্যাক্স। ট্যাক্স মূলত আমাদের তিন প্রকার: ইনকামের সাথে রিলেট করে ট্যাক্স, ওটা ইনকাম ট্যাক্সের সাথে সম্পৃক্ত। প্রপার্টির সাথে রিলেট করে এমন ট্যাক্স যা প্রপার্টির সাথে সম্পৃক্ত। আরেকটা ট্যাক্স আছে আপনারা যখন পণ্য ক্রয় করেন বা সেবা গ্রহণ করেন, ভ্যাট, এক্সপেন্ডিচার ট্যাক্স। এগুলোর সাথে আমাদের কোনো ইনকাম ট্যাক্সের সম্পর্ক নাই, এগুলো সব আমরা এক্সপেন্স হিসেবে দিতে পারবো। ঠিক আছে, আমরা শুধু ট্যাক্সটা মাইনাস করবো, যেটা ইনকাম ট্যাক্স সেটা। হ্যাঁ, দান করলে অবশ্যই রেয়াত আসবে। সারচার্জ আমি কয়েকবার রিপিট করেছি, আপনি প্রয়োজনে ভিডিওটা দেখে নিয়ে আবার। যেগুলো রিপিট করেছি বারবার, এগুলো আমরা আবার না করি, তাহলে অনেকের বিরক্ত চলে আসবে, আবার আমাদের টাইমের একটা বিষয় আছে। ওকে। এখন আমাদের দ্বিতীয় যে কোশ্চেনটা আসছে, রায়হান সাহেবের প্রশ্ন, এটাও আপনাদের
সেকেন্ড যে প্রশ্নটা এটা আপনাদের গ্রুপে দেওয়া আছে, দেখেন। জনাব রায়হান সাহেব ঢাকায় বসবাস করেন, তার 5 বিঘা জমি আছে, কৃষি পণ্যের বিক্রয় ছিল 12 লাখ টাকা। মানে 5 বিঘা জমি থাকলে আমাদের কৃষি ইনকাম থাকে, এখানে 12 লাখ টাকা তার বিক্রয় ছিল। এখানে একটা প্রশ্ন আপনি খেয়াল করবেন, একটা শব্দ থাকতে পারে আয়, আর একটা শব্দ থাকতে পারে বিক্রয় কৃষি পণ্যের ক্ষেত্রে। আয় মনে হচ্ছে নিট আয়। যদি এরকম থাকে কৃষি থেকে তার 1 লাখ টাকা ইনকাম আছে বা 50,000 টাকা ইনকাম আছে, এটাকে নিট আয় ধরে নেব। আর যখন বিক্রয় থাকবে বা টার্নওভার থাকবে বা সেলস থাকবে, তখন আমরা সেকশন 43 অনুযায়ী 60% আমরা খরচ দিব, 40% নিট আয় দিব, 40% আয়। ঠিক আছে। তাই এরকম থাকতে পারে যে কৃষি থেকে আমাদের প্রাপ্ত, যদি প্রাপ্তি থাকে তাহলেও আমরা খরচ দিব। প্রাপ্তি মানে এত টাকা আমরা পেয়েছি, সেখান থেকে অবশ্যই খরচটা আমাদের বাদ দিতে হবে। তাই প্রাপ্তি, সেলস, বিক্রয় এই সকল শব্দ থাকলে আমাদের মনে করতে হবে এটার ভিতরে আমাদের যে খরচটা এটা দিতে হবে, খরচ দিয়ে আমাদের ইনকামটা বের করতে হবে। যেহেতু বিক্রয়, বিক্রয় তো আর আয় হতে পারে না। তাহলে এক এক নম্বর কাজ হচ্ছে রায়হান সাহেবকে মার্ক করলাম, পুরুষ। তার কৃষি পণ্যের বিক্রয়কে মার্ক করলাম। এরপর তার চাকরি আছে বেসরকারি, এ দেখেন, এই এই চাকরিকে মার্ক করবো, তিনি বেসরকারি চাকরি করেন। তাহলে আরেকটি পয়েন্ট আছে বেসরকারি চাকরি। তার মূল বেতন এত টাকা, বাড়ি ভাড়া এত টাকা। আহ, মূল বেতন 3,20,000, বাড়ি ভাড়া ভাতা 1,60,000, উৎসব ভাতা 64,000। এই এই তার আয়ের তথ্য। এরপর বিনিয়োগ 1,60,000 ডিপোজিট পেনশন স্কিম, তার মানে ডিপিএস এ বিনিয়োগ করেছেন। আর 1 লাখ টাকা শেয়ার বাজারে বিনিয়োগ করেছেন। ওকে। তার কি কি বের করতে হবে প্রশ্নগুলো দেখেন। করযোগ্য আয়, তাহলে আমরা প্রথমে এই দুইটা খাত থেকে করযোগ্য আয়টা বের করব। এক নম্বর হচ্ছে বেতন খাত, তার মূল বেতন হচ্ছে 3,20,000 টাকা, বাড়ি ভাড়া হচ্ছে 1,60,000, আর হচ্ছে উৎসব ভাতা 64,000। তাহলে এই টোটালকে যদি আমরা যোগ করি তাহলে হয় 5,44,000 টাকা তার মোট স্যালারি। গ্রস স্যালারি হচ্ছে 5,44,000 টাকা। এখন এই 5,44,000 টাকা যে গ্রস স্যালারি, সেখান থেকে তিনি অব্যাহতি পাবেন। কি অব্যাহতি পাবেন? 1/3 অথবা 4.5 লাখ টাকা, যেটা কম, এটা অব্যাহতি পাবেন। আমি একটা সূত্র শিখিয়েছিলাম যে 13,50,000-এর উপরে গেলে আপনার 4.5 লাখ অব্যাহতি, নিচে হলে 1/3 অব্যাহতি। তাহলে এক্ষেত্রে কত হবে? এই অ্যামাউন্টে তো মাত্র 5,44,000, তাহলে অব্যাহতি হবে 1/3। দেখেন, 1/3 অব্যাহতি হলে আমাদের 1,81,333 টাকা অব্যাহতি পাওয়া যাবে স্যালারির টোটাল গ্রস থেকে, প্রাপ্ত থেকে। আর স্যালারি বেসরকারি ক্ষেত্রে মনে রাখবেন, সবগুলো স্যালারিকে আমরা যোগ দিব, সবগুলো পার্টিকুলার্স তার ট্যাক্সেবল হবে। সেখান থেকে শুধুমাত্র তিনি একটি অংশ অব্যাহতি পাবেন। সেই অংশটা কি এখানে বলা আছে, সেই অংশটা হচ্ছে 1/3 অথবা সর্বোচ্চ 4 লাখ টাকা, যেটা 4.5 লাখ টাকা, যে অ্যামাউন্টটি কম হবে। তাহলে এখানে অব্যাহতি হচ্ছে 4.5 লাখ টাকা। তাহলে আমার স্যালারিটা শেষ। স্যালারি ছিল তার হচ্ছে 3,20,000 মূল বেতন, বাড়ি ভাড়া বাবদ প্রাপ্ত 1,60,000 এবং উৎসব ভাতা 64,000। তাহলে এই তিনটাকে প্রথম করযোগ্য ধরলাম, সেখান থেকে একটু অব্যাহতির সুযোগ আমরা নিলাম। দ্বিতীয় ইনকাম সোর্স ছিল এগ্রিকালচার বা কৃষি। এই কৃষি থেকে যে ইনকামটা আমাদের ছিল, সেখানে আমাদের বিক্রয় মূল্য ছিল, নিট আয় ছিল না, কিন্তু বিক্রয় মূল্য থেকে আমরা আইন অনুযায়ী 60% খরচ পাই, এটা বাদ দিব। কারণ বিক্রয় মূল্য দেওয়া আছে, স্পেসিফিক খরচ দেওয়া নাই, মানে আমাদের সেকশন 33তে বলা আছে আমরা কোনো কিছু দেওয়া না থাকলে, হিসাবের খাতাপত্র না রাখলে আমরা 60% প্রোডাকশন কস্ট দিব, 40% লাভ। ঠিক আছে। প্রফিট হচ্ছে আমাদের 40%। তাহলে এই 12 লাখ টাকা সেল হলে সেখানে আমাদের 7,20,000 টাকা খরচ, 60%, এই 12 লাখের 60% করেন, দেখেন 7,20,000 খরচ, আর বাকি 4,80,000 টাকা আমাদের করযোগ্য আয়। তাহলে প্রথম হচ্ছে আমাদের দুটি খাত থেকে করযোগ্য আয় বের করতে হবে। আমরা বেতন খাত থেকে করযোগ্য আয় বের করলাম 5,44,000 থেকে, এই অব্যাহতিটা বাদ দিলে 3,62,667 টাকা করযোগ্য আয় বের করেছি। সেকেন্ড পয়েন্টে যে আমরা কৃষি পণ্যে যে সেলস আছে, সেখান থেকে 60% বাদ দিয়ে আমরা নিট আয় 4,80,000 ধরেছি। তাহলে টোটাল আমাদের মোট করযোগ্য আয় 8,42,667 টাকা।
এই যে 8,42,667 টাকা, এটা হচ্ছে আমাদের করযোগ্য আয়, ট্যাক্সেবল ইনকাম। এখন এটার উপর আমরা ট্যাক্স দিব। এটার উপর দেখেন, শুধুমাত্র যদি কৃষক হয় সেক্ষেত্রে একটা অব্যাহতি ছিল, এটা মনে রাখবেন। যে তার করমুক্ত সীমা 2 লাখ টাকা বৃদ্ধি পেত শুধুমাত্র কৃষক হলে। এ ব্যক্তির কিন্তু কৃষির পাশাপাশি স্যালারি থেকে ইনকাম আছে, তাহলে তিনি কৃষির যে সুবিধাটা আছে আইনে, এই সুবিধাটা প্রাপ্ত হবেন না। আর শুধুমাত্র কৃষি থেকে আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসবেও না। সেই ক্ষেত্রে আসলে আমাদের সহজ হয়ে যায়, আমরা জানি যে কোন জায়গা থেকে আমাদের প্রশ্নগুলো হতে পারে। এই বিষয়টা মোটামুটি আমাদের কাছে ক্লিয়ার, যে এই এই সেক্টর থেকে আমাদের প্রশ্ন আসতে পারে। তো এখানে আমাদের এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। তাহলে আমরা দেখলাম যে এখানে আমরা দুটো জায়গা থেকে নিজ করযোগ্য আয় আহ 8,42,667 টাকা আমরা পেয়ে গেলাম। এখন এটার উপর আমরা যেহেতু পুরুষ রায়হান সাহেবের ম্যাথ করছি, আমরা প্রথম 3.5 লাখ টাকা শূন্য, পরবর্তী 1 লাখে 5,000, আর অবশিষ্ট যেটা থাকে 3,92,000, 4 লাখ পর্যন্ত, সেক্ষেত্রে 10%, 39,268 টাকা। তাহলে আমাদের মোট করযোগ্য ইনকাম দাঁড়াচ্ছে 44,268 টাকা। তাহলে আমাদের করযোগ্য ইনকামের পরিমাণ হচ্ছে 44,268 টাকা। এটা আমাদের করযোগ্য আয়, সরি ট্যাক্স। এই করযোগ্য আয় তো আমাদের প্রথম পয়েন্ট হয়ে গেল, যে করযোগ্য আয় কত আমরা বের করলাম, 8,42,667 টাকা। আমাদের এখানে এই মোট করযোগ্য আয় এটা লিখতে হবে, আর এটা স্পষ্ট, এটা একটা পরীক্ষার কিন্তু প্রশ্ন, যে মোট করযোগ্য আয় নির্ধারণ করুন। 1 নম্বর প্রশ্নের আনসার শেষ। 2 নম্বর, করদায় কত, অ্যাজ পার স্ল্যাব রেটে আমাদের করদায় বের করে ফেললাম, যে আমাদের প্রথম 3.5 লাখ শূন্য, পরবর্তী 1 লাখে 5%, আর রেস্ট অফ দ্য অ্যামাউন্টের উপর আমাদের 10%, 39,268 টাকা। টোটালি আমরা 44,268 টাকা ট্যাক্স হয় এই ব্যক্তির। তাহলে আমাদের একটা বিষয় ক্লিয়ার হয়ে গেল, তার ট্যাক্সটা ক্লিয়ার হয়ে গেল। এখন আমাদের সেকেন্ড থার্ড যে কোশ্চেনটা আছে, কর রেয়াত। খেয়াল করেন, নম্বরে কর রেয়াত বের করো। কর রেয়াত যখন চাইবে, তখন অবশ্যই তার বিনিয়োগ থাকবে। কারণ আপনাকে যখন প্রশ্ন করবে, তারা তো ফ্যাক্ট অনুযায়ী প্রশ্নগুলো করবে। যখন আপনার কর রেয়াতের প্রশ্ন হবে, মনে করবেন যে এই ফ্যাক্টে, এই ঘটনায়, এই কেস স্টাডিতে এমন কিছু আছে যেখানে সে রেয়াত প্রাপ্ত হবে। তাহলে কি আছে? তার বিনিয়োগ আছে। 39,000 266 টাকা, 268 বা 67 বা 66, ঠিক আছে, ওটা সমস্যা নেই মোটামুটি। 39 আর 5, 44,000। আর 67 টাকা হলে ভালো হয়, 66 বা 67, ওখানে 1 টাকা বেশি লেখা হয়ে গেছে। 67 আপনি লেখেন, 267 লেখেন। যেহেতু 7 আছে তো আপনি 67 লিখেন। ওই এটা আপনারা বুঝতে পারছেন, এটা খুব গুরুত্বপূর্ণ। 6 6 দিয়ে 67 লিখতে হবে। ওকে। কৃষি পণ্যের বিক্রয়ের ক্ষেত্রে আমাদের যদি কোনো খরচ উল্লেখ না থাকে, তাহলে আমরা 60% খরচ ধরবো, কারণ আইন এটা বলে দিছে যে বিক্রয় থেকে আপনি 60% খরচ পাবেন, 40% আপনার প্রফিট হবে বা ইনকাম হিসেবে কাউন্ট হবে। তাহলে 60% খরচ এবং 40% প্রফিট। ওকে, এটা আমাদের বুঝতে হবে। তাহলে কর রেয়াতটা আমাদের আহ, করতে হবে। এখন কর রেয়াতের ক্ষেত্রে আমরা ইনভেস্টমেন্ট দেখবো। তিনি 1,60,000 টাকা ডিপিএস করেছেন। এখন বলেন তো, ডিপিএস 1,60,000 করলেও তিনি কি 1,60,000 দেখাতে পারবেন? পারবেন না, কারণ আমাদের হাইয়েস্ট লিমিটই হচ্ছে 1,20,000। আর শেয়ার বাজারে তো 1 লাখ বিনিয়োগ করেছে, এটা দেখাতে পারবে। তার হাইয়েস্ট কত? এখানে 1,20,000। শেয়ার বাজারে এটা ঠিক আছে, কারণ শেয়ার বাজারে কিন্তু আমাদের কোনো লিমিটেশন নাই। ডিপিএস এ এসে লিমিটেশন আছে। ডিপিএস হচ্ছে ডিপোজিট অফ পেনশন স্কিম, এখানে সর্বোচ্চ হচ্ছে আমাদের 1,60,000, সরি 1,20,000। এখানে দেওয়া আছে 1,60,000, বাট সর্বোচ্চ সুযোগ পাবো আমরা 1,20,000।
ভেরি গুড, অনেকেই ভালো পারতেছেন। দশমিকের পরের সংখ্যা লিখলে হবে, সমস্যা নাই। দশমিক না লিখলেও চলবে। ডেপোজিট ব্রেনস্টর্ম স্কিমে আমাদের অনুমোদিত 1,20,000, আর শেয়ার বাজারে 1 লাখ, তাহলে আমাদের টোটাল বিনিয়োগ দাঁড়াচ্ছে হচ্ছে 2,20,000। এই 2,20,000-এর কত পার্সেন্ট আমরা নিব? রেয়াতের ক্ষেত্রে সকলেই অবগত আছি, বারবার রিপিট হয়েছে। এই 2,20,000 আমরা 15% দিব। তাহলে 2,20,000-এর 15% 33,000 টাকা। আর আমাদের করযোগ্য যে আয় ছিল এই 8,42,667 টাকা, এটার উপরে আমরা, নিব কত পার্সেন্ট? 3%। আর সর্বোচ্চ আমাদের 10 লাখ টাকা, তাহলে এখানে 3% করলে হয় 25,280 টাকা। তাহলে আমাদের এই তিনটা অ্যামাউন্ট কিন্তু রেয়াত যখন থাকবে, তখন এই রেয়াতের সূত্রটা আমাদের অ্যাপ্লাই করতে হবে। এবং এই সূত্রটা অবশ্যই আমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা এতদিনে। আমাদের স্ক্রিনে একটু কেউ যেন ডিস্টার্ব করতেছে, আপনারা একটু যে না করলে ভালো হয়। তাহলে আমাদের এখানে খেয়াল করেছি যে আবার বিনিয়োগের ক্ষেত্রে এখানে আমরা অবশ্যই খেয়াল করব যে আমাদের লিমিটের বাইরে কোনো, এই যে এমডি সাইফুল ইসলাম মনে হয় ভাই একটু স্ক্রিনে ডিস্টার্ব করতেছেন, প্লিজ। তাহলে আমাদের এখানে আমরা খেয়াল রাখবো, যদি কম হয়, কম হলে কোনো সমস্যা নাই, কম হলে অবশ্যই আমরা সুযোগ পাবো। আমরা তো লিমিট, মানে এর বেশি পাবো না। যদি 10,000 টাকা বিনিয়োগ করে, তাহলে 10,000 টাকা আমরা এখানে বিনিয়োগ, কেউ 1,000 বার্ষিক ডিপিএস করলো, তাহলে 12 মাসে 12,000 টাকা আমরা দিতে পারবো, সমস্যা নেই। যদি 5,000 করে 60,000 দিব, যেটা প্রশ্নে থাকবে। কিন্তু আমাদের কাউন্ট করতে হবে, যদি প্রশ্নে আমাদের লিমিটেড বাইরে কোনো অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট হয়ে যায়, তাহলে লিমিটের বাইরের অ্যামাউন্ট আমরা সুযোগ পাবো না। লিমিটের মধ্য যা আছে এটা আমরা সুযোগ পাবো। তাহলে আমাদের এখানে এই তিনটার মধ্যে কম্পারেটিভলি একটা ফিগার হচ্ছে বিনিয়োগের 15%, 2,20,000 টাকা। লিমিটের মধ্যে বিনিয়োগ, এটার 15%, করযোগ্য আয় 3%। আর হচ্ছে 10 লাখ টাকা, তিনটের মধ্যে কম আসে 25,280 টাকা। আমাদের এই যে 44,267 টাকা হবে, সেখান থেকে আমাদের 266 বা 67 লিখলে হচ্ছে, পর রেয়াত পাচ্ছি আমরা 25,280 টাকা। এই অ্যামাউন্টটা মানে মাইনাস হবে। আমাদের রেয়াত বের করা, এটা কিন্তু একটা প্রশ্ন, এটা হয়ে গেল। এরপর হচ্ছে প্রদেয় কর বের করা, যে প্রদেয় কর কত। প্রদেয় কর কিভাবে বের করবো? আমরা পর্দায় থেকে রেয়াতটা বাদ দিব। রেয়াত সবসময় কি হয়ে যায়? মাইনাস হয়ে যায়। রেয়াত মানে হচ্ছে ডিসকাউন্ট বা ছাড়। আমাদের ট্যাক্স থেকে এটা অবশ্যই কি হবে? এটা অবশ্যই মাইনাস হবে। তাহলে আমাদের এই 44,067 থেকে বাদ দিলে আমাদের এখানে মনে হয় আমাদের আহ আহ, এই 18,987 টাকার মতো আমাদের ট্যাক্স হয়, প্রদেয় ট্যাক্স। এখন দেখব প্রদেয় ট্যাক্সের ক্ষেত্রে আমাদের উৎসে কর আছে কিনা। প্রদেয় ট্যাক্সের ক্ষেত্রে আমাদের উৎসে কর আছে কিনা, এখানে কোনো উৎসে করের কোনো তথ্য আমাদের এই প্রশ্নে নাই। যদি উৎসে করের কোনো তথ্য আমাদের এই প্রশ্নে না থাকে, তার মানে তার কাছে উৎসে কর্তন করা হয় নাই। যদি করা হতো তাহলে অবশ্যই উল্লেখ থাকতো। তাহলে আমরা যেহেতু উৎসে কর্তন করা হয় নাই, তাহলে এই 18,987 টাকা, এই টাকাটাই আমাদের 173 ধারায় পরিশোধিত হবে। তাহলে 173 ধারায় ট্যাক্স কত হবে? 18,987 টাকা। এবার বলেন তো এই ম্যাথটা কার কার হয়েছিল? না, মেসেজ অফ করা যাবে না, একটু জিজ্ঞাসা তো করবেই ভাই। আহ, আমি স্পিকার অফ করে রাখছি, মেসেজটা যদি অফ করে দিই তাহলে আপনারা তো প্রশ্ন করতে পারবেন, ইম্পর্টেন্ট বিষয় থাকতে পারে। হয়েছে, ভেরি গুড। অসংখ্য ভাইয়ের আমরা হয়েছে দেখলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা পেরেছেন। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া যে হয়েছে। ভেরি গুড, তার মানে আমরা রাইট ট্র্যাকে আছি, আমরা বুঝতে পারতেছি, এটা বোঝা যাচ্ছে। কারণ প্রথম ক্লাসে করার পরে যে আপনারা ফ্র্যাকশন মিস্টেক, ওটা বেশি প্রবলেম না, আপনার ওরকম ক্যালকুলেটর দিয়ে করলে হয়তো বা মিস্টেক গুলো হবে না। যাই হোক, আপনারা ম্যাক্সিমাম দেখলাম যে সবাই রিপ্লাই দিচ্ছেন যে হয়েছে। তাহলে আমরা মোটামুটি, আর আজকের পরে আশা করি যে ম্যাথ আপনার ভুল হওয়ার সুযোগ নাই। আজকে এই তিনটা সলিউশন করাই দিচ্ছি।
যেখানে যেখানে ক্রিটিক্যাল প্রবলেম গুলো ছিল, যে প্রবলেম গুলো আসতে পারে, সব ধরনের ফ্যাক্ট আমরা সলিউশন করতেছি। আশা করা যায় এরপরে ম্যাথে আর সমস্যা হবে না। আর এখানে আমাদের আরেকটা ম্যাথ আছে, এটা সলিউশন করে আমরা শীটে লাস্ট 4 নম্বর ম্যাথটা আর একবার একটু দেখবো। লিমিট ক্রস করলে আমাদের ওটা ইনভেস্টমেন্ট হিসেবে অ্যালাউ হবে না, এটা আমাদের হয়তোবা ইসে চলে যাবে। ঠিক আছে, আমাদের কোথায় চলে যাবে? সম্পত্তির ঘরে চলে যাবে। হ্যাঁ, উৎসেকর থাকলে মাইনাস করে দেখাবেন, উৎসেকর না থাকলে তো মাইনাস করে দেখাবে। আয় বর্ষে বলা থাকলে আপনাদের রিসেন্ট যে আয় বর্ষ, অর্থাৎ আমাদের 23-24 ধরতে হবে, আর 24-25 কর বছর ধরতে হবে। ওকে, তাহলে আমরা তিনটা ধাপে ম্যাথ দিয়েছিলাম, যে একটা মোটামুটি আমাদের একটা সহজ, আর একটা হচ্ছে মোটামুটি কঠিন, আর 3 নম্বরটা একটু যদি ভিন্ন আঙ্গিকে প্রশ্ন আসে তাহলে কেমন আসতে পারে। মোটামুটি সব ধরনের আমাদের এই বিষয়টা আমরা ক্লিয়ার করতেছি। এরপরে দেখেন, আহ, এখন আর চ্যাট বক্সে আর কেউ লিখবো না, এই ম্যাথটা শেষ করি, তারপর আবার আপনার প্রশ্ন করবেন। 18,50,000 না দেখাতে হবে না। অতিরিক্ত যেটা থাকবে এটা IT10B তে দেখাতে হবে, প্র্যাকটিক্যাল রিটার্ন, আপনাদের প্রশ্নের উত্তরে কোথাও দেখাতে হবে না। ঠিক আছে, প্রশ্নের উত্তরে আমরা আছি। কারণ ইনকাম ট্যাক্সের ম্যাথের যে পরিধি, এখানে আমি বলি যে আপনাদের ইনকাম ট্যাক্স, সম্পত্তি দায়, তিনটা বিষয় নিয়ে রিটার্ন হয়, কিন্তু আপনাদের পরীক্ষায় আসে শুধুমাত্র ট্যাক্সের ক্যালকুলেশন। আমাদের আহ, যদি আপনি দেখেন এই ম্যাথগুলো একদমই সম্পদ দিয়ে দেখাতে চান, তাহলে আমাদের এই যে যে বইতে বইতে দেখবেন অ্যাকচুয়াল রিটার্নের প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেয়া আছে, এই বইতে আছে। আমার ওই ট্যাক্স মাস্টার বই যেটা আছে, ওখানে এই দুটো বই আমাদের মার্কেটে আছে, এখানে কিন্তু প্র্যাকটিক্যাল রিটার্নের এক্সাম্পল দেওয়া আছে সেখানটায়। তা এই পরীক্ষার আগে আপনারা এই বইও দেখার দরকার নাই, এই জন্য বইও আপনাদের সাজেস্ট করি নাই। ঠিক আছে, আপনারা শুধুমাত্র এই সিস্টেম গুলো জানেন, শিখেন, খুব সহজেই আপনি পারবেন। এখন যা এলিমেন্ট আমরা দিচ্ছি এই 60টা ম্যাথ, এর বাহিরে বা এই সিস্টেমের বাহিরে কোনো ম্যাথ নাই। সব সিস্টেম আমি আপনাদেরকে শিখাই দিচ্ছি, যাতে করে যেভাবে আসুক আপনি আনসার করতে পারেন। ঠিক আছে, ইনশাআল্লাহ যদি আপনি এই সিস্টেম গুলো বুঝে থাকেন তাহলে করতে পারবেন, এই জন্য অতিরিক্ত আর চিন্তা ভাবনার দরকার নাই। আমরা এখন উইদিন শর্ট টাইমে, শর্টলি, যাতে টেকনিক্যালি প্রপারলি হওয়া যায় সেই জন্য কাজ করছে। ওকে, এখন আমরা শুরু করছি। হ্যাঁ, 13,50,000 হলে বাদ দিবেন প্লিজ। এখন আমরা আসি জনাব আতিক সাহেবের এই ব্যাটটা, 3 নম্বর ব্যাটটা। একটা ফ্ল্যাট আছে, তিনি 50,000 টাকা ভাড়া পান, পৌর করের পরিমাণ এত টাকা। তাহলে ফ্ল্যাট ভাড়া থেকে তার এই প্রশ্নের ম্যাথের দুইটা পয়েন্ট, আর আতিক সাহেব এখানে মার্ক করবেন, অর্থাৎ মেল না ফিমেল এটাকে মার্ক করবেন। তার 10 বিঘা জমি আসে মৎস্য হ্যাচারি থেকে, তার আয় 3 লাখ টাকা। এইখানে আমাদের এই আইনে এই কৃষির ক্ষেত্রে শুধু একটা জায়গায় আমাদের একটা স্পেসিফিক এসআরও আছে, এসআরও 157, 2022 সালে। এই এসআরওটা এখনো কার্যকর আছে, নতুন আইন হওয়ার পরেও এই এসআরওটা এখনো কার্যকর আছে। এই এসআরওটা হওয়ার কারণে এখানে আমাদের বলা আছে প্রথম 10 লাখ টাকা পর্যন্ত অব্যাহতি, পরবর্তী 10 লাখে 5%, পরবর্তী 20 লাখে আমাদের 10%, পরবর্তী যে কোনো অ্যামাউন্টে 15%, মানে এখানে সর্বোচ্চ হার হলো 15%। এরকম একটা বিষয় আমাদের শুধুমাত্র এই চিংড়ি খামার এবং মৎস্য খামার, হ্যাসারি, এই ক্ষেত্রে আছে। তাই এটা যাতে আমরা ভুলে না যাই, এজন্য আমি এই ফ্যাক্টটাও দিয়ে দিয়েছি। এটা অনেকেই হয়তো বা জানা সত্ত্বেও স্কিপ করে যেতে পারেন, এই জন্য ক্রিটিক্যাল যাতে আহ, আপনাদের ভুল না হয়, এই জন্য আমি সব বিষয়গুলোকে মেতে নিয়ে এসেছি, যে একটা এক্সেপশনাল কেস শুধুমাত্র আছে। আর কয়েকটা রিডিউস রেট আমাদের আছে আইনে, কিন্তু এটা কোম্পানির ক্ষেত্রে, যেমন রপ্তানির ক্ষেত্রে আছে রিডিউস রেট, নিটো আর গার্মেন্টস এর ক্ষেত্রে আছে। ব্যক্তির যে আয় আছে, আমাদের আয়ের খাত যেটা আছে, সেখানেই শুধুমাত্র এই মৎস্য হ্যাচারি খাত এটা আছে। এটা আমার ওই যে ট্যাক্স মাস্টার বইতে কিন্তু আমাদেরকে ভালো যাদের কাছে ট্যাক্স মাস্টার বই আছে ওদের পেজ নাম্বারটা বলে দেবো, সেখানে এই এসআরও নাম্বার সহ ব্যাখ্যা দেওয়া আছে। ঠিক আছে, হ্যাঁ সিল্যাবটা আমি দিয়ে দিব, প্রয়োজনে গ্রুপে ওই ছবি ট্যাক্স মাস্টার ওই পেজের ছবিটা দিয়ে দিব, তাহলে আপনাদের যাতে
মুখস্থ থাকে। আমি তো বললাম অনেক সময় রেকর্ডিং দেখলেও পেয়ে যাবে, অথবা ওখানে দিয়ে দিব। ওকে, আমি দিয়ে দিচ্ছি আজকে টেক্সট মাস্টার বই থেকে, এটা আপনাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ। ওই ছবিটা আমি দিয়ে দিব। তাহলে তাহলে একটা হলো তার ভাড়া, 2 নম্বর হলো তার হ্যাচারি, 3 নম্বরে বা চাকরি ইনকামও আছে, তার মূল বেতন এত টাকা, বাড়ি ভাড়া বাবদ এত টাকা প্রাপ্য হন, আপ্যায়ন এত টাকা। ঠিক আছে, তাহলে আমরা এই আয়ের খাত, 3টি আয়ের খাত নিয়ে আগে করযোগ্য ইনকামটা বের করি। তাহলে মোট করযোগ্য আয় আমাদের নির্ধারণ করতে হবে। তাহলে প্রথম কাজ হচ্ছে, আমরা যদি কাজগুলোকে বাছাই করে নিই, যত জটিল ম্যাথ আসুক আপনার জন্য একদমই সহজ হয়ে যাবে। তাহলে কাজগুলো, প্রথম কাজটা কি, আমাদের মোট করযোগ্য আয় বের করা। তাহলে আমরা এক একটা খাত নিয়ে করযোগ্য আয় বের করো। প্রথম, ফ্ল্যাটের ফ্ল্যাটের আমাদের করযোগ্য আয় কত হবে? দেখেন, 50,000 করে 12 মাসে ভাড়া পাচ্ছেন, 6 লাখ টাকা। সেখানে তিনি মেরামত রক্ষণাবেক্ষণ বাবদ খরচ দাবি করবেন কত পার্সেন্ট? 25%, আমরা জানি। যদি কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে বলা না থাকে তার মানে 25%, আর বাণিজ্যিক উদ্দেশ্যে বলা থাকলে 30%। তাহলে বলা না থাকলে আমরা কত পার্সেন্ট দিব? 25% দিব। এখন এই 25% তো বাদ দিলাম, 1.5 লাখ টাকা, আর পৌর কর দেওয়া আছে আইনে, মানে ফ্যাক্টে, ঘটনায় 15,000 টাকা। শুধুমাত্র একটা কর দেওয়া আছে আইনে, পৌর কর 15,000 টাকা পরিশোধ করেছে। তাহলে আমাদের এখানে পৌর করটাও বাদ দিতে হবে। তাহলে টোটাল আমাদের 1,65,000 টাকা মাইনাস হবে 6 লাখ থেকে। তাহলে বলেন ভাড়া থেকে নিট আয় আমাদের প্রাপ্ত আসে 4,35,000, এই অ্যামাউন্টটা। তাহলে নিট ভাড়া প্রাপ্ত আমাদের আসে 4,35,000। তাহলে এই পার্টটা কিন্তু শেষ। তাহলে ভাড়া আয়ের পার্টটা শেষ। ভাড়া আয় থেকে আমরা কি করলাম? প্রাপ্ত ভাড়া, অনুমোদনযোগ্য খরচের মধ্যে 25%, যেটা আমরা অটো পাই, এটা, আর হচ্ছে পৌর করটা, যে যে খরচগুলো স্পেসিফিক্যালি আমাদের কোশ্চেনে মেনশন করা আছে, সেগুলো বাদ দিলে আমাদের লাস্ট যে নিট ইনকামটা ক্রিয়েট হয়, এটা হচ্ছে 4,35,000 টাকা। ওকে। সেকেন্ড, আমাদের আরেকটি খাত আছে, চাকরি আয়। সেখানে মূল বেতন দেওয়া আছে টোটাল বাৎসরিক 2,80,000 টাকা। ঠিক আছে, মূল বেতন দেখেন এখানে প্রস্তে দেওয়া আছে 2,80,000, বাড়ি ভাড়া 1 লাখ, আপ্যায়ন ভাতা 25,000, সরি। তিনটি খাতে তাকে, পার্টিকুলারসে তাকে স্যালারি দেওয়া হচ্ছে, 3টি হেডসে তাকে স্যালারি দেওয়া হচ্ছে। এখানে আমরা 2,80,000 লিখলাম, বাড়ি ভাড়া 1 লাখ টাকা, এবং আপ্যায়ন ভাতা 25,000। তাহলে টোটাল স্যালারি হচ্ছে 4,05,000 গ্রস প্রাপ্তি। তার গ্রস স্যালারি প্রাপ্তি হচ্ছে আমাদের 4,05,000। এই স্যালারিটা তিনি প্রাপ্ত হয়েছেন। এখন এই যা প্রাপ্ত হয়েছেন, এই টোটালটা কি তার করযোগ্য? না, যেহেতু বেসরকারি, তাহলে 1/3 অথবা 4.5 লাখ, যেটা কম এটা কর্ম, যেহেতু ইনকাম একদমই কম, 13,50,000 কম, তাহলে তার 1/3 কর্মুক্ত। তারপরে 1/3 আমাদের হয় 1,35,000, এই টাকাটা তার করমুক্ত। তাহলে স্যালারি থেকে 4,05,000 থেকে 1,35,000 যদি আমরা এক্সামশন সুবিধা পাই, তাহলে করযোগ্য হয় বা নিট ইনকাম হয় 2,70,000 টাকা। স্যালারি থেকে আমাদের ইনকাম হয় 2,70,000। আর হ্যাসারি থেকে আমাদের 3 লাখ টাকা প্রাপ্ত হয়েছে। আমরা জানি হ্যাসারি থেকে করমুক্ত সীমা হচ্ছে 10 লাখ, এখানে লিখে দিয়েছি কিন্তু। হ্যাচারি থেকে আমাদের করমুক্ত সীমা হচ্ছে 10 লাখ টাকা। তাহলে করমুক্ত সীমা যদি হ্যাচারি থেকে আমাদের 10 লাখ টাকা হয়, তাহলে আমাদের এখানে কোনো করযোগ্য ইনকাম নাই, তাহলে করযোগ্য ইনকাম এখানে শূন্য, জিরো। তাহলে হ্যাচারি থেকে আমাদের করমুক্ত যে ইনকাম, সেটার মধ্য থাকায়, কোনো করযোগ্য ইনকাম না থাকায়, এখানে আমাদের করমুক্ত আসছে হচ্ছে, টোটাল করযোগ্য আসছে শূন্য অ্যামাউন্ট। তাহলে দুইটাই হচ্ছে আমাদের করযোগ্য আয়, 4,35,000 আর 2,70,000, টোটাল 7,05,000 টাকা করযোগ্য আয়। তাহলে এটা আমাদের একটা প্রশ্নের আনসার হয়ে গেল। ফার্স্ট কোশ্চেন, যে আমাদের করযোগ্য আয় কত। আমাদের প্রথম কি ছিল? করযোগ্য আয় নির্ধারণ করো। তাহলে 3টি খাত থেকে, বাড়ি ভাড়া থেকে করযোগ্য আয় নির্ধারণ করলাম, আমরা স্যালারি থেকে, বাড়ি ভাড়া থেকে আমরা জানি যে 25% আমরা অটোমেশনে বাদ দিতে পারবো, আর অন্য যে খরচ দেওয়া আছে 15,000, এটা বাদ দিলে আমাদের যে করযোগ্য আয়টা আসে, এটা আমরা এখানে লিখেছিলাম 4,35,000 টাকা। আর তার যে বেতন প্রাপ্ত হয়েছেন, মূল বেতন 2,80,000, বাড়ি ভাড়া 1 লাখ, আপ্যায়ন 25,000, টোটাল 4,05,000 টাকা।
সেখান থেকে তিনি আইনগতভাবে অর্থাৎ ষষ্ঠ তফসিলের প্যারা 27 অনুযায়ী তিনি এক্সামশন সুবিধা পাবেন 1,35,000 টাকা, 1/3। তার মানে তার এখানে করযোগ্য অ্যামাউন্ট দাঁড়াচ্ছে 2,70,000 টাকা। 2,70,000 টাকা তার এখানে করযোগ্য ইনকাম। আর হ্যাচারি থেকে যে ইনকামটা আছে, এই হ্যাচারি থেকে তার টোটাল ইনকাম আছে হচ্ছে আপনার 3 লাখ অনলি। 3 লাখ যে ইনকাম, এটা আমরা জানি এটা সম্পূর্ণই করমুক্তর মধ্যে পড়েছে। যেহেতু এক্সামশন সীমা হচ্ছে আমাদের কত লাখ, এক্সামশন হচ্ছে আমাদের 10 লাখ। 10 লাখের পরবর্তী 10 লাখে হচ্ছে আমাদের 5%। তাহলে এখানে এক্সামশন সীমার মধ্যে যেহেতু আছে, তার মানে এটা নিয়ে কিন্তু আমাদের আর টেনশন নাই। তাহলে এটা আমাদের আর কোনো করযোগ্য ইনকাম হিসেবে আসছে না। আর যদি সীমা অতিক্রম করত, তাহলে এটা আমাদের করযোগ্য ইনকাম হিসেবে আসতো। যেহেতু সীমার মধ্যে আছে, এটা আমাদের আর করযোগ্য ইনকাম আসার কোনো প্রশ্ন নাই। তাহলে আমাদের সীমাটা আমরা আবারও বলি যে প্রথম 10 লাখ টাকা পর্যন্ত হচ্ছে আমাদের শূন্য। একটু নোট ডাউন করতে পারেন, তাদের ট্যাক্স মাস্টার বই নাই তাদের তো আর নাই। আর আহ, পরবর্তী 10 লাখে হচ্ছে 5%, পরবর্তী 20 লাখে 10%। 10 লাখ শূন্য, পরবর্তী 10 লাখে 10%, পরবর্তী 10 লাখে 5%। প্রথম 10 লাখ শূন্য, পরবর্তী 10 লাখে 5%, পরবর্তী 10 লাখে 10%। রেস্ট আমাদের অ্যামাউন্টের উপরে 15%। 5, 10, 15 তিনটে রেট। শূন্য, 10, 10 লাখ পর্যন্ত শূন্য, প্রথম 10 লাখ। পরবর্তী 10 লাখ, 10 লাখের পরের 10 লাখ মানে 20 লাখ টাকা হলে পরবর্তী 10 লাখে 5%। এর পরবর্তী যে আমাদের অ্যামাউন্ট আছে, পরবর্তী 10 লাখের পরে আমরা দেব 20 লাখ, 20 লাখের 10%। এর পরবর্তী অ্যামাউন্ট যে কোনো অ্যামাউন্ট হোক না কেন আমাদের 15%, মানে হাইয়েস্ট রেট হচ্ছে আমাদের 15%। তাহলে এখানে আমাদের 7,05,000 টাকা করযোগ্য আয়। আমরা এই ব্যক্তিকে দেখেছি আতিক সাহেব, তার মানে আহ, জনাব আতিক পুরুষ, মেল, সেই হিসেবে আমরা প্রথম 3.5 লাখ টাকা পর্যন্ত শূন্য, পরবর্তী 1 লাখে আমাদের 5,000, আর পরবর্তী আমাদের 2,55,000-এর উপরে 10% আরে আমাদের 25,500 টাকা। তাহলে টোটাল আমাদের ট্যাক্স লাইবিলিটি দাঁড়ায়, কর দায় দাঁড়ায় হচ্ছে এই দুটোর যোগফল 30,500 টাকা। প্রথম 3.5 লাখ তো শূন্য, এটা তো আমরা বারবার রিপিট করছি। আর পরবর্তী 1 লাখে 5%, রেস্ট অফ দ্য অ্যামাউন্ট এখানে যেটা থাকে 2,55,000, এটার উপর 25,500, টোটাল 30,500 টাকা আমাদের ট্যাক্স। এখন হচ্ছে আমরা রেয়াত কিভাবে পাবো। রেয়াতের জন্য আমাদের ইনভেস্টমেন্টের তথ্য দেওয়া আছে যে এই ব্যক্তি আহ 2.5 লাখ টাকা সঞ্চয়পত্র কিনেছেন। তো সঞ্চয়পত্রের লিমিট আমরা জানি 5 লাখ পর্যন্ত। সেক্ষেত্রে 2.5 লাখ আমাদের লিমিটের মধ্যেই আছে। তার মানে এই 2.5 লাখ টাকা আমরা লিমিটের মধ্যেই পাচ্ছি, লিমিট কিন্তু আমাদের অতিক্রম করে নাই। লিমিটের মধ্যে যেহেতু 2.5 লাখ টাকা আমাদের আছে, সেহেতু আমাদের আর কোনো এখানে প্রবলেম নাই। আমরা টোটালটাই আমরা ইনভেস্টমেন্ট হিসেবে কাউন্ট করতে পারবো। এই টোটালটার উপরে আমরা পাবো 15%। 2.5 লাখের উপর আমরা নিব 15%, 37,500 এই অ্যামাউন্টটি খেয়াল করেন। আর হচ্ছে করযোগ্য যে আয় ছিল, যার উপর আমরা ট্যাক্স ক্যালকুলেশন করছি 7,05,000, এটার উপর নিব আমরা আইনগতভাবে 3%। তার মানে 21,150 টাকা। আর আমাদের আইনে সর্বোচ্চ যে লিমিটটা দেওয়া আছে, সর্বোচ্চ যে লিমিটটা দেওয়া আছে, এই সর্বোচ্চ লিমিট হচ্ছে আমাদের 10 লাখ টাকা। তাহলে এই তিনটার মধ্যে যেটা কম, এটা আমরা রেয়াত পাবো। তাহলে রেয়াত পাচ্ছি হচ্ছে তিনটার মধ্যে এই অ্যামাউন্টটা কম, 21,150 টাকা। তাহলে আমাদের রেয়াতের প্রশ্নের অ্যান্সারও হয়ে গেল যে রেয়াত কত, আমরা লিখবো 21,150 টাকা হচ্ছে আমাদের ট্যাক্স রিবেট বা কর। তাহলে আমরা এখানে রেয়াত পাই হচ্ছে 21,150 টাকা। কর আসছিল 30,500 টাকা, সেখান থেকে 21,150 টাকা আমরা রেয়াত পাই। তাহলে আমাদের রেয়াতের পরবর্তী কর কত, 9,350 টাকা। অর্থাৎ মোট কর দায় থেকে রেয়াতটা বাদ দিলে 9,350 টাকা আমরা প্রদত্ত ট্যাক্স হয়। এখন দেখবো আমাদের উৎসে কর্তন আছে কিনা প্রশ্নে, উৎসে কর্তন বা অগ্রিম ট্যাক্সের কোনো বিষয় আছে কিনা। এই প্রশ্নে আপনার কোনো উৎসে কর্তন বা অগ্রিম ট্যাক্সের কোনো তথ্য নাই। তথ্য নাই এর অর্থ হচ্ছে আমাদের কোনো উৎসে কর্তন জমা দেওয়া হয় নাই, আমাদের কোনো অগ্রিম ট্যাক্স জমা দেওয়া হয় নাই। তাহলে যেহেতু উৎসে কর এবং অগ্রিম ট্যাক্স জমা দেওয়া হয় নাই,
যেহেতু আমরা এই টাকাটাই 9,350 টাকাই আমরা গভর্নমেন্ট কোষাগারে জমা দিয়ে দিব, অর্থাৎ 173 ধারায় আমাদের ট্যাক্স হবে 9,350 টাকা। ঠিক আছে। আরেকটা ম্যাথ আসার সম্ভাবনা নাই, গত ক্লাসেও বলেছিলাম, তারপরে যদি 174 ধারায় আসে, তার মানে 174 ধারায় আসলে এই ব্যক্তি কোনো অব্যাহতি সুবিধা পাবেন না। যেমন এখানে 4,35,000 ঠিক আছে, কিন্তু এখানে যে টোটাল যা 4,05,000 এটাই করযোগ্য আয় হবে, কোনো অব্যাহতি সুবিধা পাবেন না। এই যে হ্যাসারির যে ইনকাম, এটাও করযোগ্য আয় হবে 3 লাখ টাকা, করযোগ্য কোনো কর অব্যাহতি সুবিধা পাবেন না, এবং রিয়াতও পাবেন না। টোটালটার উপর ট্যাক্স হবে, এবং মান্থলি 2% সরল সুদ হবে। এই প্রশ্নটা আপনাদের পরীক্ষা আসবে না, তারপরে যদি 74 ধারা এসে যায়, যেতে করতে পারে, সিস্টেম একই, শুধু এতটুকু চেঞ্জ হবে, অব্যাহতি এবং রিয়াতির সুবিধা তিনি পাবেন। ঠিক মনে রাখবেন। আর 174 ধারায় থাকলে যে কয় মাস পরে রিটার্ন দিয়েছে এটা উল্লেখ থাকবে, যে 5 মাস পরে রিটার্ন দিয়েছে, তখন সেই মাস অনুযায়ী। হ্যাঁ, 174 ধারা মানে কর ছাড় নাই। সঞ্চয়পত্রের সুদ বলা নাই। সুদ আছে, এটা চূড়ান্ত কথা। তাহলে সঞ্চয়পত্রের সুদ আমাদের যদি থাকে, এটাকে আমরা ট্যাক্স হিসেবে গণ্য, মানে ইনকাম হিসেবে গণ্য করব, আর উৎসে করকে ট্যাক্স হিসেবে গণ্য করব। 174 ধারার উপর মান্থলি 2% হারে সরল সুদ যোগ করা হবে। এফডিআর এটা ইনভেস্টমেন্ট হিসেবে কাউন্ট হয় না। ঠিক আছে। হ্যাচারি থেকে 15 লাখ টাকা আয় হলে প্রথম 10 লাখ টাকা শূন্য, পরবর্তী 5 লাখের উপর 5% ট্যাক্স হতো। পরবর্তী 5 লাখে 5% মানে 25,000 টাকা ট্যাক্স হইত। বেতন থেকে অব্যাহতি পাবে না, কোনো জায়গায় অব্যাহতি পাবে না। আগে আপনাদের একটা প্রশ্ন করি, যে এই ম্যাথটা তো করার কথা ছিল, কয়জন পার্সেন্ট, কয়জনের হয়েছে, আগে এটা জিজ্ঞেস করি, এরপর আপনাদের দুই একটা প্রশ্ন যেটা করছেন যেটা আনসার দিই। কয়জনে পেরেছেন? পারছি। ইয়েস, ইয়েস। হ্যাঁ, তো তো আলহামদুলিল্লাহ, অনেকেই তো পেরেছেন। ওকে, ওকে, ভেরি গুড, তাহলে অনেকেই হয়েছে। হ্যাসারি বাদে পেরেছেন। আহ, এই যে হ্যাসারিটা এক্সেপশনাল কেস, এটা ধারায় থাকে না। এটা হচ্ছে আমাদের এসআরও 157 নম্বর এসআরও তে আছে। ভেরি গুড। এখন আমরা যে তিনটে প্রশ্নের অ্যান্সার দিলাম, এটা দিয়ে তো আপনাদের মোটামুটি মনে হচ্ছে যে হ্যাঁ, আপনারা পারবেন, যেহেতু অনেকেই পেরেছেন। আমি সলিউশন করার আগেই, আর যেহেতু সলিউশন করে দিচ্ছি, আমার মনে হচ্ছে যে ম্যাক্সিমাম যারা আছেন, একটা মহিলা খেয়াল করেনি। হ্যাঁ, এই জন্য খেয়াল করতে হবে যে আমাদের কর, আমি এই জন্য প্রথমে বলে দিই, আপনি মার্ক করবেন যে মেল না ফিমেল, প্রশ্ন আসার সাথে সাথে এটা মার্ক করে ফেলবেন। আর ইম্পর্টেন্ট এগুলো সবগুলো আপনি পেন্সিল দিয়ে টোকা রাখবেন, কারণ যখন আপনি অ্যান্সার লিখতেছেন, হয়তো 3.5 লাখ টাকা আপনার চলে আসতে পারে ক্যালকুলেশনে, যাতে 3.5 লাখ টাকা না আসে, এই জন্য ওটাকে মার্ক করে নিলে বেটার। হ্যাঁ, হ্যাসারির আয় যদি, হ্যাসারির আয় যদি আমাদের 15 লাখ টাকা হতো, ধরেন এখানে আমাদের এই ম্যাথেই দেখায়, হ্যাসারির আয় বলা ছিল যদি 15 লাখ টাকা, ফর এক্সাম্পল, তখন কি ঘটতো? তখন 10 লাখ টাকা পর্যন্ত শূন্য ধরতাম, আর বাকি যে 5 লাখ টাকা এখানে যোগ করতাম, হ্যাসারি থেকে 5 লাখ টাকা, এই ট্যাক্স তো এইটার মতোই হতো। তাহলে হ্যাসারি থেকে যে 5 লাখ টাকা আয় ছিল, এটা এর সাথে যোগ করতাম। এখানে 5 লাখ টাকা আয়, 5 লাখের উপর আমাদের ফর এক্সাম্পল 5% ট্যাক্স। ওই হ্যাসারিটা কিন্তু আলাদা রেট, আলাদা এর সাথে যোগ হয়ে যেত। তাহলে আমাদের ট্যাক্সটা কত হতো এটা বলে দিই, যে এখানে হচ্ছে 5 লাখ গুণ 5%, 25,000, প্লাস হচ্ছে আমাদের 30,500 টাকা। তাহলে তার গ্রস ট্যাক্স হতো 55,500 টাকা। তাহলে আমাদের এটা আমরা দিতাম যে নিয়মিত এই টাকা ট্যাক্স, আর হ্যাচারি থেকে যে ট্যাক্স, যে 5 লাখ টাকা আমাদের ইনকাম করযোগ্য হয়, এটার জন্য আমাদের ট্যাক্স হচ্ছে 25,000 টাকা, 25,000 টাকা, ঠিক আছে? এরকম ভাবে। আর ওটা রেটটা ভিন্ন হওয়ায় আমরা ওটাকে সিলাবেটে ক্যালকুলেশন করতাম না। 174 ধারায় কোন, আমাদের সবসময় গণনা করতে হবে 73 ধারায়। ঠিক আছে।
আর 174 ধারাটা হচ্ছে যদি আসতো আমাদের পরীক্ষায়, এরকম যদি প্রশ্ন আসবে না, তারপরে যদি এসে যায়, তাহলে আমরা কি করব? আমাদের এখানে করযোগ্য আয় 1,04,35,000 আছে, এটা আমরা কাউন্ট করব। আর এখানে বেতন যা আছে, এখানে 4,05,000 কাউন্ট করব। আর এখানে অব্যাহতি এই সুবিধেই পাবে না, 3,00,000কে আমরা কাউন্ট করবো। তাহলে কত হতো দেখেন, 4 আর 4 8 আর 3 1 11। এই 11 লাখ টাকার উপর আমরা স্ল্যাব ট্যাক্স ক্যালকুলেশন করব। কোনো অব্যাহতি, কোনো আমাদের কোনো কাজে আসতো না, কোনো রিডিউস কিছুই কাজে আসতো না। এই 11 লাখ টাকা আমাদের করযোগ্য আয় হয়ে যেত তখন। এই 11 লাখ টাকার উপর আমরা স্ল্যাব ট্যাক্স ক্যালকুলেশন করতাম, কোনো রেয়াতের প্রয়োজন ছিল না। রেয়াত বা যা ট্যাক্স আসতো এটাই আমাদের প্রদান করতে হতো। ঠিক আছে, যদি 2 মাস লেট করতাম 4% এর সাথে সুদ অ্যাড হতো। তাহলে আর লিখতাম যে সুদ, এখানে যে যে অ্যাড হয়, এখানে রেয়াতের পরিবর্তে আরো অ্যাড হতো, তখন লিখতাম সুদ 2 মাসের জন্য 4% সমান সমান এত টাকা। এই এটা আপনারা মনে হয় 2 মিনিট ট্রাই করলে এটা পারবেন। যদি উৎসে কর তো না থাকে, তাহলে 173 দ্বারা এবং আমাদের এর আগে প্রদেয় করার ট্যাক্স আফটার রিবেট এর ভিতরই আমাদের সীমাবদ্ধ থাকবে, নতুন করে কিছু হবে না। নতুন করে আমাদের আর কোনো ট্যাক্স বাড়বে না। ওকে, তাহলে আমাদের মোটামুটি আশা করা যায় যে 2% প্রতি মাসে। না, দেখাতে হবে না, ওটা আমি প্রশ্নে অ্যান্সার দিয়েছি। এটা কোথাও দেখাতে হবে না, ঠিক আছে, দেখাতে প্রয়োজন নাই। তাহলে আমাদের মোটামুটি যে 3টা ম্যাথ ছিল এটা শেষ। এখন আমাদের ব্রড প্রস্থের 2টা ম্যাথ ছিল। ওই ম্যাথটার দিকে আমরা অগ্রসর হব। মৎস্য এবং হ্যাচারি একই। আপনাদের যে 7টা ম্যাথ প্র্যাকটিস করেছে ইটস এনাফ, আর দরকার নেই। 3টে প্র্যাকটিস করেছেন, আগামীকাল থেকে আপনি অ্যাকাউন্টিং পড়বেন আমাদের প্ল্যান অনুযায়ী। আজকেই আপনি ম্যাথের বিষয়গুলো শেষ করে ফেলবেন, আর পরীক্ষার আগের রাত্রে দেখে যাবেন। এরপরে আমরা বাংলা ইংলিশ আমাদের শর্ট প্রশ্ন এটা নিয়ে বৃহস্পতিবার আলোচনা করব, এবং আপনাদের একটা মডেল টেস্ট কোশ্চেন দেওয়া হয়েছে, এটা সলিউশনটা আমরা বৃহস্পতিবার করব। এটা হচ্ছে মূল লক্ষ্য। বৃহস্পতিবারে প্রথমে 1 ঘন্টায় আমরা ক্লাসটা করে ফেলবো। তারপরে আমাদের শুটটা হবে ট্যাক্সের উপরে, প্রদত্ত ট্যাক্সের উপরে। তারপরে আমরা যে তাহলে আগামীকালকের প্ল্যানে চলে যাব। আজকে আমাদের আর একটা ম্যাথ যেটা আপনাদের করার কথা ছিল বাসায়, অনেকে হয়তো বা করেন নাই, ওটা আমরা এখন দেখাবো ইনশাল্লাহ। তাহলে মোটামুটি আমাদের শীতে 4টা ম্যাথ আর এখানে একটা ম্যাথ, টোটাল 5টা ম্যাথের সলিউশন আমাদের হয়ে যায়। এবার মডেল প্রশ্নের আমি যদি ম্যাথ দেই, তাহলে দেখা যাচ্ছে যে মোটামুটি আপনার অনেকগুলো ম্যাথের সলিউশন করা হয়ে গেল। এটা এনাফ। এখন এই স্বল্প সময়ের জন্য আমাদের এটা এনাফ, আর প্রয়োজন নাই। মডেল প্রশ্নের অ্যান্সারটা আপনারা করে চাইলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারবেন। আপনি প্রয়োজনে কালকে সকালে এক্সামটা দিয়ে ফেলেন। অ্যালাউবেল এক্সপেন্স বাদ যাবে, অব্যাহত সুবিধা আর অ্যালাউবেল এক্সপেন্স এক বিষয় নয়, অব্যাহত সুবিধা পাবেন, অ্যালাউবেল এক্সপেন্স পেয়ে যাবেন। ওকে, আমাদের গতকাল আপনাদের 3টে ম্যাথ আমরা প্রপারলি সলিউশন করেছিলাম, আর একটা ম্যাথের অংশটা কিছু অংশ বুঝিয়ে আমি বলছিলাম এটা আপনাদের বাসায় সলিউশন করতে। মিসেস ইফতি ইসলামের ম্যাথটা, এটা আপনারা করেছেন কিনা? মৎস্য আয় পোল্ট্রি ফার্মের আয় একই ভাই, একই রকম হবে, এটা একই এসআরওতে আছে। হোয়াটসঅ্যাপ আমাদের গ্রুপে আপনাদের আজকে আগামীকাল থেকে আপনার টেক্সট অন করে দেবো, হোয়াটসঅ্যাপ গ্রুপেই আপনি স্ক্যান করে দিতে পারবেন, অথবা পিডিএফ করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিবেন। আর যদি স্ক্যান করে দিয়ে দিবেন, ঠিক আছে। তাহলে আজকে আমাদের লাস্ট ম্যাথ, এবং এই ম্যাথটায় কিন্তু অনেকগুলো ফাংশন আছে, যে বিশেষ করে সঞ্চয়পত্রের সুদের একটা ইস্যু আছে। যারা
এই ম্যাথটা পারবেন, মোটামুটি বলা যায় যে তাদের অনেক বিষয়গুলো এখানে ক্লিয়ার হয়ে যাবে। তাই এটাকে আমরা খুব সুন্দরভাবে দেখার চেষ্টা করব, আর প্রশ্ন না করি আমরা শেষ অংশে আবার প্রশ্ন দিব। হ্যাঁ, এটা আমাদের একটু জটিল ম্যাথ বলতে, এটা একটু বড় ম্যাথ, যাদের অনেকের প্রবলেম হয়েছে এই জন্য এটা একটু বড় করে দিয়েছি। আমরা দেখেন তিনটে স্টেজে ম্যাথ দিয়েছি, একদমই ইজি, আবার একটু হচ্ছে মাঝারি ধরনের, আরেকটা হচ্ছে যে একটু জটিল করে আর কি। কারণ আমাদের সব ধরনের শিখলে আমাদের সহজগুলো আমরা এমনিতেই পারবো, আশা করা যায়। ওকে, দেখেন আমাদের বিশেষ ইফতি ইসলাম একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা। আমাদের সরকারি ব্যাংক আসলে লেখা থাকবে সরকারি ব্যাংক, ঠিক আছে? বেসরকারি বা সরকারি ব্যাংক, এটা ব্যাংকের কর্মকর্তা থাকলেই কিন্তু বেসরকারি কাউন্ট করে বসবেন না। এখন কিন্তু সরকারি ব্যাংকও অনেকগুলো আছে। তাহলে সরকারি থাকলে সরকারিটা অবশ্যই দিবেন, বা সোনালী, রূপালী, জনতা, এই সকল ব্যাংক থাকলে এটা কিন্তু এখন সরকারি ব্যাংক হিসেবে গণ্য হয়, এটা মনে রাখতে হবে। দেখেন ব্যাংকের মূল বেতন হিসেবে এত টাকা পান, এবং অন্যান্য ভাতা মানে অন্যান্য সকল সুবিধা এত টাকা প্রাপ্ত হন। এই সুবিধার মধ্যে তার পিএফ ফান্ড আছে, এই সুবিধার মধ্যে মানে যা আছে সব হচ্ছে এটা, এখানে স্পেসিফিক্যালি বলে দেয় নাই। এটা যতগুলো সুবিধা প্রাপ্ত হন মূল বেতনের বাইরে সব একসাথে দেওয়া আছে, ঠিক আছে? একসাথে বলতে কি, সে আর কি কি সুবিধা পান এই 15 লাখ টাকার মধ্যে? হয়তো বা বাড়ি ভাড়া পায়, হয়তো বা মেডিকেল সুবিধা পায়, অথবা দেখা যাচ্ছে যে এখানে কিন্তু পিএফ ফান্ডের একটা সুবিধা তার আছে, সেখানে টাকা আসে। সব মিলে তার আয় এতটুকু, স্যালারি থেকে আয় এতটুকু, এর বাইরে স্যালারি থেকে কোনো ইনকাম নাই, আয় নাই। যদি পিএফ ফান্ডে নিয়োগকর্তা চাঁদা দেন, এটা কিন্তু তার ইনকাম হিসেবে কাউন্ট হয়, আয় হিসেবে কাউন্ট হয়। আর আয় দেখেন এখানে তো ভাগ করে দেওয়া আছে আয়ের তথ্য। আয়ের তথ্য মানে কি? আয় এটা, আর এই যে হলো বিনিয়োগের তথ্য, তিনটে স্টেজে ভাগ করে দেওয়া আছে বিনিয়োগ এত। তাহলে এই যে যেটা নিয়োগকর্তার চাঁদা, এই চাঁদা কিন্তু এখানে এই আয়ের মধ্যে আছে। এজন্য আমরা আলাদা করিনি। যদি এরকম প্রশ্ন থাকে যে তার বাড়ি ভাড়া এত টাকা, নিয়োগকর্তা চাঁদা এত টাকা, তখন এই সবগুলো আমাদের যোগ হয়। তো এখানে যে প্রশ্নটা করা হয়েছে, যে প্রশ্ন আহ, কথাগুলো বর্ণনা করে একসাথে যোগফলটা এখানে দিয়ে দিছে। তাহলে এই 15 লাখের মধ্যে কিন্তু নিয়োগকর্তার চাঁদাও আছে, তার বাড়ি ভাড়াও আছে, তার দেখা যাচ্ছে যে আনুষঙ্গিক অন্যান্য সুযোগ সুবিধা আছে। এই ইনকাম সোর্স হচ্ছে একটা স্যালারি, 2 নম্বর হচ্ছে সঞ্চয়পত্রের সুদ বাবদ প্রাপ্ত, 3 নম্বর হচ্ছে অন্যান্য উৎসের আয়, ইনকাম ফ্রম আদার সোর্স। তাহলে প্রথম কথা হচ্ছে তার এখানে তিনটা ইনকাম সোর্স আছে, এই তিনটা ইনকাম সোর্স নিয়ে আমাদের কাজ করতে হবে। 1 নম্বর স্যালারির আয় আছে, 2 নম্বর তার সঞ্চয়পত্রের সুদ আছে, 3 নম্বর তার আদার সোর্সের ইনকাম আছে। তাহলে আমাদের প্রথম কথা হচ্ছে তিনটা ইনকাম সোর্স নিয়ে আমরা কাজ করব। গভর্নমেন্টের জন্য আমাদের এসআরও হচ্ছে 7 নম্বর, এসআরও এসআরও 7। গভর্নমেন্টের জন্য আসলে প্রশ্ন আপনার এরকম থাকবে না। গভর্নমেন্টের জন্য আসলে থাকবে তার মূল বেতন, তার বাসা ভাড়া, তার উৎসব ভাতা, তার বোনাস, তার এরকম হেডস ওয়াইজ থাকবে। আমরা জানি যদি গভর্নমেন্ট হয়, আমরা প্রথম প্রশ্নটা এটার প্রথমটা গভর্নমেন্ট স্যালারি করেছিলাম, তখন তার 3টা পয়েন্ট যোগ্য। এই যে অনেকে আমি ইসের সময় আপনারা একটু মার্ক করেন ইসে, এটা কিন্তু একটু অসুবিধা, সেক্ষেত্রে আমরা ক্লাস একটু আহ, খুব ভালো করে করাতে পারেন, এটা একটু করবেন, অফ করে রাখবেন, কেউ মার্ক করবেন না প্লিজ, আমরা যখন আলোচনা করি আমাদের এটাকে মার্ক করবেন না। এখানে ছিল যে গভর্নমেন্টের ক্ষেত্রে আমাদের এই যে প্রশ্ন ছিল, এখানে 3টা জিনিস করযোগ্য হয় গভর্নমেন্টের ক্ষেত্রে, মনে রাখবেন। একটা হচ্ছে মূল বেতন, আরেকটা হচ্ছে যে মূল বেতন আছে, উৎসব ভাতা, আর একটা বোনাস। বোনাস যে নামেই ডাকা হোক না কেন, যদি সে বোনাস হয়, ভাতা না হয় বোনাস হয়, এটাও করযোগ্য হয়। আহ এটা এসআরও 7 2000, আমাদের 23 সালে যে নতুন আইন হলো তার 7 নম্বর এসআরও আমাদের ট্যাক্স মাস্টার বইতেও আছে। ট্যাক্স মাস্টার বইতে হয়তো সবার কাছে আছে, আমি পেজ নাম্বারটা বলে দিচ্ছি, অনেকের কাছে আছে হয়তো ট্যাক্স মাস্টার। আমাদের যে বইটা আপনি ট্যাক্স মাস্টার বইতে দেখবেন, এখানে আপনার আমি এই ম্যাথটা সম্পূর্ণ করে দিচ্ছি আপনার। সরকারি বেসরকারি চাকরির এই এছাড়াও এটা কয় নম্বর পেজে, 82 নম্বর পৃষ্ঠায় এখানে দেখবেন।
সরকারি চাকরিজীবীদের এসআরও। এই আমার বইতে, ট্যাক্স মাস্টার বইতে কিন্তু এগুলো উল্লেখ করা আছে খুব সুন্দরভাবে। আর এখন এতটা আপনার বই কেনারও দরকার নাই, সবাই যেহেতু নাই, আপনি যেভাবে বলছে এটা মনে রাখলে হবে। যে এছাড়া তো কি আছে, এটা তো আপনার মুখস্থ হয়ে যাওয়ার কথা। মূল বেতন, উৎসব ভাতা, বোনাস, আর একটা শব্দ বোনাস, তিনটা বিষয় কর্য। তাহলে আমরা যে ম্যাথটা ছিলাম এটা শেষ করে তারপর আপনাদের যদি প্রশ্ন থাকে পরে নিব। এখন দয়া করে আমরা আর প্রশ্ন না যাই। আমরা ছিলাম হচ্ছে মিসেস ইফতি ইসলামের ম্যাথে। সেখানে আমরা বেসরকারি ব্যাংক কর্মকর্তা হিসেবে তাকে দেখেছি। এখন তার মূল বেতন এবং অন্য সকল সুবিধা, অন্য সকল ভাতা যা প্রাপ্ত হয়েছেন তার পরিমাণ দেওয়া আছে একসাথে। আর সঞ্চয়পত্রের সুদ দেওয়া আছে। আর অন্য আদার সোর্স ইনকাম দেওয়া আছে, মানে ইনকাম ফ্রম আদার সোর্সেস। তাহলে তিনটা সোর্স থেকে তার ইনকাম দেওয়া আছে। তিনটা সোর্স থেকে ইনকাম দেওয়া থাকলে এই তিনটা সোর্স থেকে আগে আমাদের করযোগ্য আয়টা বের করতে হবে, কারণ প্রশ্নের প্রথম অংশটা হচ্ছে করযোগ্য আয়টা বের করা। তাহলে আমাদের এই তিনটা থেকে আগে করযোগ্য আয়টা বের করতে হবে। ও পিএফ ফান্ডের বিষয়টা আমি বলি। যদি এই এই জায়গাটায় 15,02,000, এখানে হলো তার পিএফ ফান্ড, তার বাড়ি ভাড়া, তার অনুষঙ্গে সব একসাথে যোগ করে দেওয়া আছে। দেখেন এখানে কোশ্চেন দেখলে বুঝতে পারবেন। অন্যান্য ভাতা হিসেবে অন্যান্য যা প্রাপ্ত হয়েছেন তার পরিমাণ হচ্ছে এত টাকা। ঠিক আছে। আর যদি এখানে স্পেসিফিক্যালি থাকে যে তার বাড়ি ভাড়া এত টাকা, তার উৎসব ভাতা এত টাকা, তার পারফরমেন্স বোনাস এত টাকা, বা আপনার পিএফ ফান্ডের কর্তন বলতে আহ, প্রদান এত টাকা, তাহলেও তিনি সবগুলোকে যোগ করেই লিখবেন। ঠিক আছে, যোগ করে সবগুলোই ট্যাক্সেবল। অর্থাৎ এখানে কোম্পানির কাছ থেকে, যেহেতু লিমিটেড কোম্পানি হবে অথবা বেসরকারি যে কোনো প্রতিষ্ঠান হবে, সেখান থেকে যা প্রাপ্ত হবেন সবটাই কি হয়ে যাবে, সবটাই করযোগ্য হয়ে যাবে, টোটালটাই করযোগ্য। সেখান থেকে আমরা শুধুমাত্র আয় অনুযায়ী 1/3 বা 4.5 লাখ টাকা এটা মাইনাস করবো, এছাড়া আর কোনো আমাদের কাজ নাই। বেসরকারি স্যালারি ক্ষেত্রে যতগুলো পার্টিকুলার্সে পাক, যে নিয়োগকর্তা থেকে যা পাক, পিএফ ফান্ডে চাঁদা পাইলেও এটাও করযোগ্য। মনে রাখবেন, নিয়োগকর্তা যা আপনাকে দিবে, কোম্পানি আপনাকে যা দিবে, সম্পূর্ণ অ্যামাউন্টটা করযোগ্য। সেখান থেকে শুধু 1/3 বা 4.5 লাখ টাকা একটা অব্যাহতি আপনি আয়ের অনুযায়ী ক্লেম করতে পারবেন। তাই তার মূল বেতন এবং অন্যান্য ভাতা দুটোকে যোগ করলাম আমরা, যোগ করলে আমাদের টোটাল হয় 42,000। একটা হচ্ছে 27,46,766 টাকা, আর একটা হচ্ছে ভাতাগুলো হচ্ছে সকল ভাতা একসাথে কম্বাইন, এক এক কথায় লিখে দিছে যে সব সুবিধার মূল্য হচ্ছে এত টাকা, 15,02,543 টাকা। তাহলে টোটাল আমাদের দাঁড়াচ্ছে 42,49,309 টাকা। সেখান থেকে আইন অনুযায়ী আমরা জানি যে এই অ্যামাউন্ট দেখছেন 13,50,000 বেশি হয়ে গেছে, তার মানে আর আপনার কোনো চিন্তা করার দরকার নাই। আপনি আমার কথা মতো এই 13,50,000 এই অ্যামাউন্টটা ফলো করবেন। যে এর বেশি যদি হয়ে যায় তাহলে তার অব্যাহতি হয়ে যাবে 4.5 লাখ টাকা। কারণ আইন সর্বোচ্চ কত দিবে, 4.5 লাখ টাকা। 4.5 লাখ টাকা আমরা অব্যাহতি পেয়ে যাব। তাহলে এখানে ইনকাম দাঁড়াচ্ছে 37,99,309 টাকা। তাহলে আমাদের এই যে বেতন থেকে করযোগ্য আয়টা বের করতে হবে, কারণ বেতনের একটা অংশ আমরা অব্যাহতি পাই। যেহেতু একটা অংশ আমরা অব্যাহতি পাই, এজন্য আমাদের বেতন থেকে আমাদের করযোগ্য আয়টা বের করা উচিত, বের করতে হবে। ঠিক আছে। তাহলে এই 37,99,309 টাকা হচ্ছে আমাদের বেতন খাতে করযোগ্য আয়। এখন আসেন, বেতন খাতে করযোগ্য আয় আমাদের হয়ে গেল। আহ, এরপরে আমাদের সঞ্চয়পত্রের সুদ, সঞ্চয়পত্রের সুদ যা পেয়েছেন টোটালটাই আয়, এখানে কিন্তু কোনো অব্যাহতি নাই। তাহলে 3,30,000 টোটালটাই আয়। অন্যান্য উৎস থেকে যা পেয়েছেন সম্পূর্ণ আয় 11,552 টাকা। তাহলে সঞ্চয়পত্র থেকে পেয়েছেন 3,30,450, এটা সম্পূর্ণটাই আয়। আর এখানে আপনার পেয়েছেন হচ্ছে 41 লাখ, সরি 11,152 টাকা অন্যান্য উৎস থেকে আয়, মানে ইনকাম ফ্রম আদার সোর্স। তাহলে এই ব্যক্তি তিনটে সোর্স থেকে আমরা করযোগ্য আয় বের করে ফেলাম। স্যালারি থেকে আমরা করযোগ্য আয় বের করলাম 37,99,309 টাকা। সঞ্চয়পত্রের সুদ থেকে আমরা করযোগ্য আয় বের করলাম 3,30,450 টাকা। এবং অন্যান্য উৎস থেকে আমরা করযোগ্য আয় বের করেছি 11,552 টাকা। তাহলে এই তিনটা মিলে হচ্ছে এই ব্যক্তির করযোগ্য আয়। তো করযোগ্য আয়ের মোট পরিমাণ দাঁড়ায় 41,41,311 টাকা।
এখন দেখেন, এই টোটাল যে করযোগ্য আয় 41,11,351 টাকা, এটা কিন্তু আমাদের সবগুলো নিয়মিত কর না। নিয়মিত কর হচ্ছে এই দুইটা, এই 37 লাখ আর 11,000, অর্থাৎ 37,99,309 টাকা আর 11,000। আর সঞ্চয়পত্রের যে বিষয়টা, এটা হচ্ছে আমাদের চূড়ান্ত কর দায় বা ফাইনাল ট্যাক্স। ইংরেজিতে ভালো মনে থাকে যে ফাইনাল ট্যাক্স, আমরা এটাকে বলি চূড়ান্ত কর দায়। চূড়ান্ত কর দায় বা ফাইনাল ট্যাক্স হিসেবে এটা গণ্য হবে। তাহলে আমাদের যদি এই টাকার এই 3,30,000 যেটা ফাইনাল, এটার উপর আমরা কখনোই এই স্ল্যাব রেট ট্যাক্স ক্যালকুলেশন করব না। ফাইনাল মানেই হচ্ছে এই এই জায়গা থেকে এই 3,30,000 টাকা সঞ্চয়পত্র অধিদপ্তর যখন আপনাকে দিয়েছে, তখন অবশ্যই 10% উৎসে কর্তন করার পরে আপনি 3,30,000 টাকা পেয়েছেন। তার মানে আপনার টোটাল, এখানে যে 3,30,000 হয়, 3,30,000 আসলে আপনি পাননি। এখানে 10% আপনার কাছ থেকে 33,000 টাকা সামথিং আপনার কাছ থেকে তারা উৎসে কর্তন কেটে রেখেছে, উৎসে আয়কর কেটে রেখেছে। তাহলে যে টাকা তারা উৎসে আয়কর কেটে রেখেছে, এটাকে আমরা কি পাবো? ফাইনাল ট্যাক্স হিসেবে দেখাতে পারবো। তার মানে এই 3,30,000 এই ইনকামের এগেনিস্টে যা উৎসে কর্তন, তাই আমাদের চূড়ান্ত কর। তাহলে এই ইনকামের ট্যাক্স আমরা কখনোই ক্যালকুলেশন করব না। এটার এগেনিস্টে ট্যাক্স হচ্ছে 33,045 টাকা, হ্যাঁ না? দেখেন ম্যাথে কিন্তু লেখা আছে যে সঞ্চয়পত্র থেকে উৎসে কর্তন কত। দেখেন এখানে লেখা আছে সঞ্চয়পত্র থেকে উৎসে কর্তন এই 10% হারে 33,045 টাকা। তাহলে আমাদের যদি কখনো সঞ্চয়পত্র আসে, তাহলে এই ইনকামকে আমরা করযোগ্য আয় বলবো, কিন্তু এটার উপর ট্যাক্স ক্যালকুলেশন করব না। প্রথম ভালো করে বুঝেন, এটা আয়, কিন্তু এটার উপর আমরা ট্যাক্স ক্যালকুলেশন করি না। তাহলে এই আয় বাদে বাকি যে ইনকামটা আছে আমাদের, সেই ইনকামের উপর আমরা ট্যাক্স ক্যালকুলেশন করি। বাকি ইনকাম কত আছে এখানে খেয়াল করেন, এটা বাদ দিলে 38,10,861 টাকা। এখানে আপনি এটা লিখতে পারেন যে আমরা ট্যাক্স ক্যালকুলেশন করব 38 লাখ, ওটা বাদ দিয়ে 38,10,100, 38,10,10,10,861 টাকা। এই অ্যামাউন্টটা হচ্ছে আমাদের নিয়মিত কর হার। আমরা প্রথমে নিয়মিত কর হারটা বের করব, যে এটার উপর নিয়মিত ট্যাক্স কত। কারণ এই ইনকামের মধ্যে এই 3,30,000 হচ্ছে ফাইনাল। ফাইনাল মানে, ফাইনাল মানেই হচ্ছে ফাইনাল, শেষ। এটার কোনো নেক্সট ট্যাক্স ক্যালকুলেশন নাই। ফাইনাল অর্থ এটা ট্যাক্স ক্যালকুলেশন শেষ, যা কেটে রাখছে ওখানেই শেষ, ফার্দার কোনো ট্যাক্স নাই। তাহলে ফার্দার ইনকাম যাই হোক না কেন, তার এই সঞ্চয়পত্রের উপর ফার্দার কোনো ট্যাক্স নাই। যা কেটে রাখছে এটাই ট্যাক্স, এটাই চূড়ান্ত পদ। তাই আমাদের করযোগ্য আয় হচ্ছে 41,41,311 টাকা। তার মধ্যে আমরা রেগুলার নিয়মিত ট্যাক্স ক্যালকুলেশন করব 38,10,861 টাকা। তাহলে যেহেতু এখানে দেখেন মিসেস ইফতি, তাহলে এটা ফিমেল, ম্যাথটা আসছে ফিমেল। ফিমেল হলে প্রথম 4 লাখে শূন্য, পরবর্তী 1 লাখে 5%, জানি 5,000, পরবর্তী 4 লাখে 10%, 40,000, পরবর্তী 5 লাখে আমাদের 15%, 75,000, পরবর্তী 5 লাখে, এই ম্যাথটা বড় দিচ্ছি যাদের স্ল্যাব গুলো আপনাদের সব হয়ে যায়। পরবর্তী 5 লাখে 20%, 10 লাখ, সরি 1 লাখ। আর বাকি থাকে 19,10,000। আহ দেখেন 38 লাখ থেকে আমাদের মূলত এখানে 19 লাখ হয়ে গেছে। আর থেকে 19,10,861 টাকা। আমরা কিন্তু এই 38,10,000-এর প্রথম ট্যাক্স ক্যালকুলেশন করে নিচ্ছি, ওই 3,30,000-এর করছি না। কারণ ওটা ট্যাক্স ক্যালকুলেশন অলরেডি করা, অলরেডি ফাইনাল। সো ওটা নিয়ে আমাদের কোনো টেনশন নাই, ওটার কোনো ট্যাক্স ক্যালকুলেশন আমাদের নতুন করে করতে হবে না। এটাকে বুঝতে হবে যে এই ফাইনাল ট্যাক্সের কোনো ফার্দার ক্যালকুলেশন আমরা করব না। তাহলে এই 19,10,000 এটার উপর 25%, তাহলে রেট গুলো কিন্তু এই স্ল্যাব রেট সবগুলো চলে আসছে, যে প্রথম 0, তারপর 5, এইভাবে করে। তাহলে এখানে 4,77,715 টাকা আমাদের এখানে ট্যাক্স আসছে। আর চূড়ান্ত করদায় যেটা আছে, এই 3,30,450 টাকা, যেটা আমাদের সঞ্চয়পত্র ইনকাম, এটার এগেনিস্টে যা উৎসে কর, এটাই চূড়ান্ত। উৎসে কর কত কোশ্চেনে দেওয়া আছে, 33,045 টাকা। আমরা এমনিতেও জানি 10%।
43,045 টাকা এটাই চূড়ান্ত কর, এটা এখানে লিখে দিব। তাহলে এই 3 লাখের উপর কর হলো 33,045 টাকা, আর বাকি 38 লাখ 10,861-র উপর কর হলো আমাদের এই টাকাটা। তাহলে আমাদের টোটাল 41 লাখ টাকার উপর ট্যাক্স দাঁড়ালো। এই সবগুলো যদি যোগ করি, 7,30,760 টাকা। তাহলে আমরা 41 লাখের যে ক্যালকুলেশন, এটা আমরা বুঝে ফেললাম, কারণ 41 লাখ আমরা ডিরেক্ট ক্যালকুলেশন না করে সঞ্চয়পত্রটা বাদ দিয়ে বাকিটার উপর স্ল্যাব রেট ট্যাক্স ক্যালকুলেশন করব, আর সঞ্চয়পত্রের উৎসে করটা যোগ দিয়ে দিব। সঞ্চয়পত্রে কোনো রেট নাই, যা উৎসে করতেন এটাই। যে 5% উৎসে করতেন থাকে কোনো সময়, এটাই। আর আমাদের বেসিক্যালি উৎসে করতেন হয় 10% হারে, তাহলে আমরা 10% এখানে ধরে নেব। তাহলে আশা করা যায় এতটুকু শেষ। আমাদের মূল ক্যালকুলেশন হচ্ছে করযোগ্য আয় বের করা, এটা শেষ শেষ। এখন কর দায় বের করাও শেষ, করযোগ্য আয় বের করা শেষ, কর দায় বের করাও শেষ, 7,30,000। এখন আমাদের প্রশ্ন রেয়াতের, মোট রেয়াত। রেয়াতের বলতে আমাদের বিনিয়োগের তথ্য দেওয়া আছে, বিনিয়োগটা এটা আমরা রেয়াত পাবো। বিনিয়োগের ক্ষেত্রে করদাতার যদি বেসরকারি হয়, করদাতা এবং নিয়োগকর্তার দুই ধরনের যে বিনিয়োগ, এটা দুইটাই আমাদের কাউন্ট হবে। এখানে 4,12,000 টাকা, এটার কোনো লিমিট নাই। যে পরিমাণ বিনিয়োগ করবে সম্পূর্ণটাই আমাদের কাউন্ট হবে। তাহলে নিয়োগকর্তার এবং আহ, আহ, কোম্পানি, নিয়োগকর্তা এবং ব্যক্তি দুইজনের মিলে যে কন্ট্রিবিউশন হয়েছে, সেই কন্ট্রিবিউশনের পরিমাণ হচ্ছে 4,12,014 টাকা। এটা আমাদের ইনভেস্টমেন্ট হিসেবে কাউন্ট করতে হবে। আর তিনি জীবন বীমায় জমা দিয়েছেন 82,000 টাকা, এবং শেয়ার মার্কেটে জমা দিয়েছেন 3,45,204 টাকা। তাহলে এই তিনটা হচ্ছে তার ইনভেস্টমেন্ট। এই তিনটাকে আমরা এখন কাউন্ট করব। পিএফ ফান্ডে বিনিয়োগ 4,12,000, জীবন বীমায় 82,000, এবং হচ্ছে শেয়ার মার্কেটে 3,45,000। মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়াচ্ছে 8,39,580 টাকা। এটার আমরা 15% নিব। তাহলে সব বিনিয়োগগুলো আমরা যোগ করব। বিনিয়োগগুলো যোগ করে বিনিয়োগের কত পার্সেন্ট নিব? বিনিয়োগের 15%। বিনিয়োগের 15% আমরা নিব। তা বিনিয়োগের 15% যদি আমরা কাউন্ট করি, সেক্ষেত্রে আমাদের দাঁড়াচ্ছে 1,25,937 টাকা। এটা হচ্ছে আমাদের ইনভেস্টমেন্টের 15%, বিনিয়োগের 15%। তাহলে প্রথম আমাদের কি কাজ ছিল রেয়াতের ক্ষেত্রে? এটা বারবার রিপিট হচ্ছে, প্রতিটা রেয়াতের ক্ষেত্রে একই নিয়ম, যে বিনিয়োগের 15%। আর আমাদের ইনকাম যা ছিল, ইনকাম বলতে রেগুলার ইনকাম, আবারও বলছি, সঞ্চয়পত্রে আসলে সেই ইনকাম কাউন্ট হবে না। আমাদের রিডিউস আসলে সেই ইনকাম কাউন্ট হবে না। এরপরে আমাদের যদি কোনো অব্যাহতি ইনকাম আসে, এটাও কাউন্ট হবে না। আমাদের যদি ব্যাংক সুদ আসে, এটাও কাউন্ট হবে না। তার মানে একদম সহজে, যেটা রেগুলার ট্যাক্স আমরা হিসাব করেছি কত টাকার উপর, 38,10,861 টাকার উপরে আমরা স্ল্যাব রেট ট্যাক্স কাউন্ট করেছি। এই যে 38,10,861 টাকার উপরে স্ল্যাব রেট ট্যাক্স কাউন্ট করলাম, এটার উপর আমরা পাবো 3%। এটার উপর 3% হলে আমাদের আসে 1,14,326 টাকা। আর আইনে সর্বোচ্চ দেওয়া আছে 10 লাখ টাকা। এই তিনটার মধ্যে কোনটা কম? এই 1,14,326 টাকা কম। তাহলে ইটস আমাদের রিবেট হিসেবে কনসিডার করা হবে। এটাকে আমাদের রিবেট হিসেবে বিবেচনা করা হবে, যেহেতু এই অ্যামাউন্টটা সব থেকে লোয়েস্ট, বা এই অ্যামাউন্টটা সব থেকে কম। তাহলে আরেকটি কোশ্চেনের আনসার হয়ে গেল, যে আমাদের রেয়াত কত আমরা পেয়ে গেলাম। 1,14,326 টাকা হচ্ছে আমাদের ট্যাক্স রিবেট। তাহলে কর দায় কত? আমাদের কর দায় ছিল হচ্ছে এত টাকা, 7,30,000, যে ট্যাক্স ক্যালকুলেশন করেছি, সেখান থেকে আমরা রেয়াতটা বাদ দিব। এই কর দায় হচ্ছে 7,30,760 টাকা, সেখান থেকে আমরা রেয়াতটা বাদ দিলে আমাদের প্রদেয় কর দাঁড়ায় 6,16,000, অর্থাৎ ট্যাক্স আফটার রিবেট। রেয়াতের পরবর্তী যে কর দায়, এটা হয়ে যায় 6,16,434 টাকা। কিভাবে হলো? আমরা মোট কর দায় থেকে রেয়াত যে অ্যামাউন্টটা পেয়েছি, সেই রেয়াতের অ্যামাউন্টটা আমরা মাইনাস করে দিলাম, ক্রেডিট নিয়ে নিলাম, বা ছাড়টা গ্রহণ করলাম। এখন হচ্ছে আমাদের 173 ধারায় পরিশোধিত কর কত হবে? 173 ধারায় পরিশোধিত কর দেখতে গেলে আমাদের যতগুলো উৎসে কর্তন আছে সবগুলো বাদ যাবে। এখানে ছিল তার বেতন খাতে উৎসে কর্তন ছিল 5,44,450 টাকা। সঞ্চয়পত্রে উৎসে
33,045 টাকা, এবং গাড়ির অগ্রিম কর, এটি এআইটি, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, 25,000 টাকা। তাহলে তার এই তিনটা উৎসে কর্তন এই প্রদেয় কর থেকে মাইনাস হবে। এই তিনটা উৎসে কর্তন মাইনাস হলে বাকিটা আমরা রিটার্নের সাথে জমা দিব। এখন আমরা এই তিনটা উৎসে কর্তন মাইনাস করে ফেলি। আমাদের মোট প্রদেয় কর ছিল 6,16,434 টাকা। সেখান থেকে আমরা বেতন হতে উচ্চ কর্তন 5,44,000, সঞ্চয়পত্রের উচ্চ কর্তন 33,045 টাকা, এবং অগ্রিম ট্যাক্স আমরা 25,000 টাকা, এটা উচ্চ কর্তন, এটা বাদ দিলাম। বাদ দিলে আমাদের বাকি থাকে হচ্ছে 13,939 টাকা। এই 13,939 টাকা আমরা ট্যাক্স পেইড উইথ রিটার্ন বা 173 ধারায় আমাদের পরিশোধিত কর হিসেবে গণ্য হবে। এখন দেখেন একটা বিষয় খেয়াল করে, সঞ্চয়পত্র উৎসে কর্তন 33,000 টাকা আমরা এখানে বাদ দিছি না, আবার সঞ্চয়পত্র ইনকাম বাবদ 33,000 টাকা এখানে যোগ দিয়েছি। তার মানে হচ্ছে এই সঞ্চয়পত্র ট্যাক্সটা একবার যোগ হয় আবার বিয়োগ হয়, মানে এটার উপর কখনো আর অতিরিক্ত ট্যাক্স হয় না। যেহেতু এই ইনকামের উপরে আর অতিরিক্ত ট্যাক্স আরোপ হয় না, এজন্য এটা ফাইনাল ট্যাক্স বলা হয়। তাহলে ট্যাক্সের সাথে সঞ্চয়পত্রের উৎসে কর একবার যোগ দিতে হয়, সহজ কথা। আবার এই উৎসে কর হিসেবে সকল উৎসে করের সাথে এটাও আমাদের ক্রেডিট নিয়ে নিতে হয়। তার মানে ওই 3,30,000 টাকার উপরে ফার্দার কোনো ট্যাক্স আমাদের দিতে হয় নাই, বা ট্যাক্স আমাদের আর আসে নাই। ওটাই আমাদের ফাইনাল হয়ে গিয়েছে। আশা করছি সবাই মোটামুটি বুঝতে পারছেন। কারণ আমাদের এত এই 60টা ম্যাথ প্র্যাকটিস হলো, এর মাঝে কিন্তু বুঝে ফেলার কথা সবগুলো। এর তারপর আপনাদের প্রশ্নগুলো দেখি, যে অনেকে কমেন্ট করছেন, আমি দেখি লাস্টের থেকে দেখি। নিয়োগকর্তা এবং কর্মচারী দুইটাকেই আমরা বিনিয়োগ হিসেবে কাউন্ট করব। বেসরকারি ক্ষেত্রে দুইটাকেই বিনিয়োগ হিসেবে কাউন্ট হবে, আর সরকারি ক্ষেত্রে একটা থাকবে। হয়েছে, ভেরি গুড আব্দুল বাবার। কয়জনের হয়েছে এই ম্যাথটা সলিউশন করেছিলেন? কয়জন হয়েছে, কয়জনের একটু রিপ্লাই দিয়ে। ফিক্সড ডিপোজিট, এফডিআর, এগুলো রেয়াতের মধ্যে পড়বে না। কারণ আমরা অলরেডি বলেছি রেয়াতের যে খাত, কমন খাত হচ্ছে চারটা। একটা হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স, 2 নম্বর হচ্ছে ডিপিএস, 3 নম্বর হচ্ছে সিকিউরিটিজ, 4 নম্বর হচ্ছে শেয়ার বাজার। এই চারটা হচ্ছে কমন ইনভেস্টমেন্টের খাত। আর সরকারি চাকরিজীবী বা বেসরকারি চাকরিজীবীর জন্য আরো কয়েকটা আছে, আর দান তো আছে। প্রভিডেন্ট ফান্ডের দান আয় হিসেবে, হ্যাঁ আয় হিসেবে অবশ্যই আসছে। আমরা তো বলে দিলাম যে এখানে যেহেতু বিভিন্ন সব আয় একসাথে যোগ করা আছে, সেহেতু আয় হিসেবে এখানে আসছে। এই প্রশ্নের অ্যান্সারও কিন্তু আয় হিসেবে আমরা দিয়েছি। কারণ আহ, এই যে যে ভাতা 15 লাখ টাকা, এর মধ্যে ওই নিয়োগকর্তার চাঁদাও আছে, সব সহ অন্যান্য সকল কিছু। কারণ এক কথায় লিখছে তো, সব কিছু এর ভিতর চলে আসছে। শেয়ার মার্কেটে বিনিয়োগের কোনো লিমিট নাই। ওকে, সমস্যা নেই, বিনিয়োগ যেটা থাকবে সে অনুযায়ী করলে হবে। হ্যাঁ, করযোগ্য আয় আমরা এত টাকা বের করব এটা হবে না, কারণ সঞ্চয়পত্রের ইনকামও এটা করযোগ্য আয়। তাহলে আয়টা আপনার কমে যাচ্ছে। আমাদের যখন ট্যাক্স রিটার্ন প্র্যাকটিক্যালি কম হয়, তখন আয়টা যদি প্রশ্ন হয়, তাহলে এই সঞ্চয়পত্রের আয়টাকে করযোগ্য আয় না? সেটা করযোগ্য আয়, বাট বলছে ফাইনাল ট্যাক্স, উৎসে কর ফাইনাল। এই জন্য আপনার আয় 38 লাখ এটা লিখলে আয়টা ভুল হয়ে যাবে। এই জন্য আয়টা আমরা অবশ্যই সঞ্চয়পত্রের আয় সহ আয়টা লিখব। ট্যাক্স ক্যালকুলেশন করার সময়, অ্যাসেস করার সময় হচ্ছে ডিফারেন্ট রেট, এটা ফাইনাল রেট, এটা মিনিমাম রেট, এটা নিয়মিত রেট। ব্যাংক ইন্টারেস্টের রুলস আমরা গত একদম ফার্স্ট যে ম্যাথটা ওটা দেখিয়েছি, সেখানে রুলসটা এটা ফাইনাল না। এটা জাস্ট স্ল্যাব রেট যেটা আছে এটা হবে, অথবা উৎসে কটা যেটা হায়ার হবে, যেটা বেশি হবে, এটাই হবে। সঞ্চয়পত্রের আমাদের যদি ইনকাম থেকে উৎসে করতেন, মাস্ট বি থাকবে, এরকম কোন প্রশ্ন আপনাকে কনফিউজ করবে না ম্যাটটা, যে আংশিক, যে একটা আছে একটা না, এরকম হবে না। সঞ্চয়পত্রের ইনকাম আছে মানে সেখানে উৎসে করতেন অবশ্যই আছে। ঠিক আছে। হ্যাঁ, সরকারি হলে প্রভিডেন্ট ফান্ড একটাই হয়।
আর গাড়ির এআইটি, আমি বললাম যত ধরনের অগ্রিম করা আছে, শুধু এআইটি, গাড়ির এআইটি প্লাস 155 ধারায় আপনার প্রদানকৃত অগ্রিম কর, এরপরে উচ্চ কর, সকল কর, এই তিন ধরনের কর, সকল কর মাইনাস হওয়ার সুযোগ আপনি পাবেন। দান করের মেয়াদ থাকবে না। আর সঞ্চয়পত্রের আয় আর্থিক পরিসম্পদ থেকে আয় নর্মাল ক্যালকুলেটর নেওয়া যাবে। এটা আমি বলেছি। ইনভেস্টমেন্টটা আমরা বারবার রিপিট করেছি। আপনি যেগুলো রিপিট করছি এগুলো তো আপনি রেকর্ডেড, রেকর্ডেড দেখতে হবে, রেকর্ড দেখলে অবশ্যই আপনি পেয়ে যাবেন। নির্দেশিকাতে আর কোনো ম্যাথ করতে হবে না। আপনি যত যত ক্যাটাগরির ম্যাথ আছে, আমি বলছি আপনাদের যত ক্যাটাগরির ম্যাথ আছে, সব ক্যাটাগরি শর্ট, সব ইনকাম সোর্স থেকে আমি দেখিয়েছি ম্যাথ। অর্থাৎ এটা যদি আপনি ভালো করে দেখেন তবে অবশ্যই আপনি পারবেন। লাইফ ইন্স্যুরেন্স, জিপিএস, সিকিউরিটি, আর একটা হচ্ছে আপনার শেয়ার বাজার। চূড়ান্ত কর আমাদের হচ্ছে তিনটা এসআরও। তো চূড়ান্ত কর কোনো ধারা নাই, আগে মনে রাখবেন। চূড়ান্ত কর আইনে ছিল না, পরবর্তীতে এসআরও জারি হয়েছে। এসআরও 9, এসআরও 16, এসআরও 24, তিনটা এসআরওতে আছে। ঠিক আছে। হ্যাসারের সিলাবেটটা আমাদের এই বইতে দেওয়া আছে। তারপর আমি রিপিট করি যে প্রথম 10 লাখ টাকা পর্যন্ত শূন্য, পরবর্তী 10 লাখে 5%, পরবর্তী 20 লাখের 10%, এবং পরবর্তী যে কোনো অ্যামাউন্টের উপরে আমাদের 15%, 15%। এটা আমাদের কিন্তু এই বইয়ে যে মৎস্য আয়, আহ, সেখানে কিন্তু এই হ্যাসারি রেটটা, এসআরওটা সহ দেওয়া আছে, 157 নম্বর এসআরওটা সহ দেওয়া আছে। যাদের কাছে বই আছে তারা তো এখান থেকে দেখেই আপনি আহ কি করতে পারবেন, সহজেই আপনি পেয়ে যাবেন। আর যাদের আয় নাই তাদের ক্ষেত্রে আমরা বলে দিচ্ছি যে এটা আপনি এই পৃষ্ঠা, এই আপনি কোন পৃষ্ঠায় পাবেন আমি একটু বলে দিই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। কৃষি থেকে আয়ের অংশেই আছে। এছাড়াও এই নাম্বারটা একটু বলে দিই। এই যে, এই যে, এই এখানে আছে আপনার 135 পৃষ্ঠা, 157 নম্বর। এছাড়াও 2022 সাল। মোটামুটি আমরা, আমি যেহেতু বই লিখছি, ইনকাম ট্যাক্স আইন সম্পর্কে গবেষণা করা আছে, এই জন্য আপনাদের সেকশন রেফারেন্স সহ অ্যান্সার দিতে পারতেছি ইনশাআল্লাহ। সমস্যা হবে না। হ্যাঁ, যে কোনো খাতে আপনি দান সর্বোচ্চ, আহ, যেহেতু রেয়াতের ক্ষেত 10 লাখ, 10 লাখ পর্যন্ত করতে পারবেন। ওকে, প্রেজেন্ট পিকচারটা আমি দিয়ে দিব। আহ, চূড়ান্ত কর কি কি এটারও লিস্ট আমাদের বইতে আছে। দরকার হয় আমি লিস্ট দিয়ে দেবো। সঞ্চয়পত্র একটা, মূলধনী আয় একটা, ভূমি অধিগ্রহণ বাবদ প্রাপ্ত একটা, আর রপ্তানি থেকে নগদ ভর্তুকি আর একটা, 4 নম্বর। 5 নম্বর হচ্ছে এফডিআর এর সুদ বা অন্যান্য সুদ। এটা শুধুমাত্র যারা রিটার্ন দাখিল করবে না তাদের জন্য। কমনলি হচ্ছে 4টা। ব্যাংক ইন্টারেস্ট থেকে 20% ট্যাক্স হয়েছে। এটা যে ফাইনাল হয় বিষয়টা এরকম না, এটাকে মিনিমাম ট্যাক্স বলা হবে। হ্যাচারি, পোল্ট্রি একই রকম। এগুলো আদার সোর্সের ইনকাম। আপনাদের এই বইটা থাকলে এখানে, এখানে যারা বইটা আছে এখানে অনেকগুলো প্র্যাকটিস আছে, সেগুলো আপনি দেখতে পারেন। না, এই 60টি বাদে আর প্র্যাকটিস করতে হবে না, কারণ 60টি প্র্যাকটিস করলে সব ধরনের ম্যাথ আপনার প্র্যাকটিস হয়ে যায়। আপনার ম্যাথগুলোকে বুঝতে হবে, ফিগার তো অবশ্যই আপনার চেঞ্জ করেই আসবে। সেক্ষেত্রে এই 60টি পেজ করলেই হবে। ওকে, তাহলে আমাদের মোটামুটি মনে হয় যে যে বিষয়গুলো আপনাদের বোঝাতে চাচ্ছিলাম সবগুলো বোঝাতে পেরেছি আলহামদুলিল্লাহ। আহ, তাহলে আমাদের আজকের যে মূল ক্লাস, মূল ক্লাস বলতে আমাদের ম্যাথের যে সলিউশন, আমাদের টপিকও যে শেষ হলো। এখন আপনাদের কিছু কাজ আমি দিয়ে দিচ্ছি, এটা একটু আপনারা খেয়াল করেন। তাহলে আমাদের দেখেন, যে পড়াশোনার যে টপিক গুলো ছিল সেখানে ছিল ম্যাথটা সব থেকে গুরুত্বপূর্ণ, এটা আমরা কিন্তু শেষ করেছি। আপনাদের একটা মডেল টেস্টের প্রশ্ন দেওয়া আছে, মডেল টেস্ট কোশ্চেন। এই কোশ্চেনটা আপনারা কালকের মধ্যে শেষ করবেন। কালকের মধ্যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে মডেল টেস্টের প্রশ্নটা এভাবে দেওয়া আছে, এই প্রশ্নটা আনসারটা করবেন। আনসারটা করার পরে আমাদের কাছে দিবেন। আর এরপরে নেক্সট ক্লাসে আমরা যেটা আলোচনা করব সেই সম্পর্কে একটু ধারণা আপনাদের দিয়ে দিই। ম্যাথটা আপনারা, ম্যাথ বলতে এই মডেল টেস্টে আপনারা 2.5 ঘন্টা সময় নিয়ে আনসার দিবেন। অর্থাৎ সর্বোচ্চ 2.5 ঘন্টার মধ্যে আপনি শেষ করার চেষ্টা করবেন। আপনি যদি 2.5 ঘন্টার মধ্যে শেষ করতে পারেন
তাহলে পরীক্ষায় হয়তো আপনি 3 ঘন্টার ভিতরে শেষ করতে পারবেন। এই মডেল টেস্টের আনসারটা আমরা প্রপারলি করার চেষ্টা করব, করলে আপনার ভিতরে যে কনফিডেন্সটা আসবে যে হ্যাঁ আমরা প্রশ্নগুলো পারতেছি কিনা বা লেখা পারতেছি কিনা। এরপরে আমরা এই মডেল, নেক্সট ক্লাসটা হচ্ছে আমাদের আগামীকাল হচ্ছে অ্যাকাউন্টিংটা হবে, হিসাব বিজ্ঞানের ম্যাথ এবং এই প্রশ্ন। এরপরে বৃহস্পতিবার মূলত আপনাদের ইনকাম ট্যাক্সের একটা রিভিশন ক্লাস হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আপনার কি কি রিভিশন দিব আমরা, আপনাদের যে পড়াগুলো থাকতেছে, যেমন আমরা যে ম্যাথ, যে আপনি মডেল টেস্টটা দিবেন, দেখেন আমাদের এর বৃহস্পতিবার বাংলা, ইংরেজি এবং এক কথায় প্রকাশ, এগুলো আমি জাস্ট আজকে সাজেশনটা দিয়ে দিব কি পড়বেন, এগুলো একটু দেখবেন এর মাঝে। আর ওদিন আমরা একটা ফাইনাল রিভিউটা দিয়ে দিব যে কোনটা আসতে পারে সম্ভাবনাময়, ওইগুলো জাস্ট দেখে নিবেন। বাংলা ইংরেজি নতুন করে পড়ার কিছু নাই। আর এক কথায় প্রকাশ অ্যাব্রিভিয়েশন আমাদের শিখে দেওয়া আছে। তো ওটা আমরা বৃহস্পতিবার আলোচনা করব, এবং আমরা সেই দিন মডেল টেস্টের আনসারটা, এর আগে বৃহস্পতিবার ক্লাসের আগে মাস্ট বি মডেল টেস্টের আপনি পরীক্ষাটা দিয়ে নেবেন। যদি আপনি রাত্রে সময় পান রাত্রে, ফজরের পরে সময় পেলে ফজরের পরে, যে কোনো সময় 2.5 ঘন্টা সময় আপনি বের করবেন। তাহলে আগামীকালের যে চ্যালেঞ্জটা আপনার হচ্ছে যে 2.5 ঘন্টা সময় বের করা, মডেল টেস্ট পরীক্ষাটা দেওয়া, তাহলে আপনার ভিতর কনফিডেন্সটা আসবে এবং আমরা বুঝতে পারবো যে আপনি কতটুকু প্রিপেয়ার। তাহলে মডেল টেস্টে আপনারা দিবেন আপনাদের আগামীকালকার ফার্স্ট কাজ, এবং হচ্ছে আমাদের যে আহ, এক কথায় প্রকাশ, এই এক কথায় প্রকাশ পড়তে যে এখন যেটা পড়বেন আপনি, এক সরি এক কথায় প্রকাশ পড়তে যে আপনি দেখবেন আপনার মোটামুটি এক কথায় প্রকাশ সবকিছু চলে আসছে। সবকিছু চলে আসছে বলতে আমরা যে ব্রড প্রস্থ পড়েছি, শর্ট প্রস্থ পড়েছি, সেখানে দেখবেন যে এক কথায় প্রকাশ মোটামুটি আমাদের চলে আসছে। তারপরে আমরা শুরু থেকে এখানে প্রায় 100 প্লাস এক কথায় প্রকাশ দিয়েছি, এটা আপনারা পড়বেন। আর অ্যাব্রিভিয়েশন যেগুলো দিয়েছি, অর্থাৎ আহ, সেগুলোর মধ্য থেকে আপনারা সবগুলো একবার রিডিং করেন, আর কয়েকটা আমি মার্ক করে দিল, কারণ অ্যাব্রিভিয়েশন তো সবগুলো মুখস্থ রাখা সম্ভব না। ওখানে আমি কয়েকটা মার্ক করে দেবো, সেইগুলো একদমই মুখস্থ করে ফেলবেন। আর এক কথায় প্রকাশ এইগুলো আপনারা পড়েন। এই প্রশ্ন পড়লে আপনাদের অনেক ছোট প্রশ্ন, যেমন এই যে অনুমোদিত যে খরচ, ট্যাক্স কর্তৃপক্ষ, অনেক ছোট প্রশ্নের অ্যান্সার এখানে চলে আসবে। আর একটা ব্রড প্রশ্ন আমাদের বাংলা ইংলিশের জন্য খুবই ইম্পর্টেন্ট, এটাও আজকে বলে দেই। যেমন এবছর কিন্তু এই রিটার্নকে আমাদের সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। এজন্য আপনাদের ই রিটার্ন সম্পর্কিত প্রশ্ন আসতে পারে পরীক্ষায় একটা, যেমন ই রিটার্নের সুবিধা, ই রিটার্নের সুবিধাগুলো কি কি, বা ই রিটার্নে সরকারের পদক্ষেপ বা ভূমিকা, এগুলো আসতে পারে। আর এখন দুইটা নোটিশ আমাদের সচরাচর দেওয়া হয়, সেই দুইটা নোটিশ সম্পর্কে প্রশ্ন আসতে পারে। একটা দেওয়া হয় 212 ধারায়, একটা দেওয়া হয় 280 ধারায়। এই দুটো নোটিশ সম্পর্কে 1 মার্কের প্রশ্ন আসতে পারে, যে 212 ধারায় কিসের নোটিশ দেওয়া হয়, 280 ধারায় কিসের নোটিশ দেওয়া হয়। আর এই রিটার্ন সম্পর্কে আপনার হয়তো ইংরেজিতে কম্পোজিশন লিখতে আসতে পারে। ঠিক আছে? বা এই ই রিটার্ন সম্পর্কিত বিষয়গুলো আমাদের বিশেষ করে আমি এই কিছু ই রিটার্ন সম্পর্কিত বিষয়গুলো আমাদের এই বইতে আলোচনা করছি, ট্যাক্স মাস্টার বইতে। আবার এই যে সেরা প্রস্তুতি যেটা, এই বইতে আমার আলোচনা আছে। প্রয়োজনে ওই পেজটা, এই রিটার্ন সম্পর্কিত পেজটা আপনাদের ছবি তুলে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। তাহলে গুরুত্বপূর্ণ দুইটা মেসেজ আপনাকে দিলাম, যে এই রিটার্ন সম্পর্কে এবার কম্পোজিশন টাইপের অথবা এসে টাইপের প্রশ্ন আসার সম্ভাবনা আছে। এটা আমার আইডিয়া। ঠিক আছে, যেহেতু রিটার্ন নিয়ে সরকার কাজ করতেছে, আর এনবিএ সম্পর্কে তো অবশ্যই আসতে পারে। এই দুইটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। আর এখানে অ্যাব্রিভিয়েশন আমি কয়েকটা দাগাই দিব, মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো যেগুলো একদম ট্যাক্সের সাথে রিলেট করে, সেইগুলো সম্পর্কে আমাদের প্রশ্ন আসবে। যেমন টিডিএস আছে, এসআরও আছে, এরকম ভাবে কয়েকটা প্রশ্ন, এগুলো আমাদের প্রশ্ন আসতে পারে, সেগুলো আমরা দাগিয়ে দিব। আর বাকি যেগুলো আছে এগুলো না পড়লেও সমস্যা নাই। আর আপনাদের ব্রড প্রস্তুত তো আমরা আলোচনা করেছি সম্পূর্ণ কিছু। আশা করা যায় যে আর কোনো বিষয়ে সমস্যা নেই। এখন যদি কোনো স্পেসিফিক টপিকে আপনাদের কোনো প্রশ্ন থাকে, তাহলে দুই একটা প্রশ্ন করে আমরা আজকে একটু, যেহেতু আমাদের টপিক শেষ, আমি মূলত প্রথম দিকে একটু বেশি পড়িয়েছি, ঠিক আছে, প্রথম দিকে একটু বেশি পড়িয়েছি, পরের দিকে একটু কম। এগুলো আদার সোর্স ইনকাম, ইনকাম ফ্রম আদার সোর্স, যেগুলো আমাদের এই 7টা সোর্সের বাইরে, সবগুলো ইনকাম ফ্রম আদার সোর্স।
লাস্টের দিকে একটু কম প্রেশার দিয়েছি, যেমন সংক্ষিপ্ত প্রশ্ন, ছোট প্রশ্ন, এই বিষয়গুলো। এইগুলো সব সাজেশন আমি দিব ইনশাল্লাহ। হ্যাঁ, মডেল টেস্টের আনসার করে দিবেন। ট্যাক্স ডিডাকশন অ্যাট সোর্স, এটা আছে, এটা আমাদের এই সে বইতে লেখা আছে। হ্যাঁ, ম্যাথ করতে হবে। 174 ধারায় হচ্ছে আপনার টাইমের পরে যদি আমরা রিটার্ন সাবমিশন করি, সেক্ষেত্রে আমাদের ধারা হবে 174, সেক্ষেত্রে আমরা অব্যাহতি সুবিধা পাবো না, সেক্ষেত্রে আমরা রেয়াতের সুবিধা পাবো না, এবং আমাদের 2% হারে অতিরিক্ত জরিপ। অ্যাকাউন্টিং ক্লাসটা আমি নিজে দিব না, আমাদের আরেকজন নিবে। ভবিষ্যৎ তহবিল কি ধরনের আয়? এটা আমাদের করযোগ্য আয়। অ্যাব্রিভিয়েশন আমি কালকে দাগিয়ে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, এই এক কথায় 102টা পড়লেই হবে। 212 ধারায় হচ্ছে আমাদের একটা নোটিশ দেওয়া হয়, আহ, আর 280 ধারায় একটা নোটিশ দেওয়া হয়। নোটিশ যেমন আমাদের সময় যে বিভিন্ন চিঠি দেয় না, এটা যেমন 212 ধারায় হচ্ছে আপনাকে কেন জরিমানা করা হবে না, মানে আপনি হাজির হলে জরিমানা কেন করা হবে এটা বলা হয়। আর 280 ধারায় হচ্ছে কর এড়িয়ে যাওয়া। তা এই দুইটা আমি পরে বলে দিব। ঠিক আছে, এই দুটো বিষয় আমরা পরে আলোচনা করব। লাস্ট ক্লাসে রেখে দিতে যে কিছু ইম্পর্টেন্ট বিষয়, ওগুলো লাস্ট ক্লাসে জাস্ট 1 মার্কের প্রশ্ন, সেইগুলো আমি বলে দিছি। 2% হারে মাসিক আপনার জরিমানা আসবে। 7.5% নাকি পাওয়া যায় বুঝি নেই। সময়ের পর রিটার্ন দিলে এখন পাওয়া যায় না, এটা 1 বছর নিয়ে এটা বাতিল। রেয়াত সুবিধাই পাওয়া যাবে না, রেয়াত অব্যাহতি কোনো সুবিধা পাওয়া যাবে না। ওকে, তাহলে আমরা মোটামুটি আকারে আমাদের সিলেবাসের যে টপিক গুলো আছে আপনারা মনে হয় গুছায় উঠতে পারছেন। আর সবগুলো আমরা শেষ করেছি, এবং আহ, বৃহস্পতিবার হচ্ছে আমাদের যে ছোট প্রশ্নগুলো আছে এক কথায়, যেগুলো আমরা দাগিয়ে দিব, দাগিয়ে দাগিয়ে কিছু কম করব। আর এই যে যে আমাদের পরীক্ষাটা দেবেন, এটা আমরা ই করব। হ্যাঁ, তাহলে আপনাদের পড়া কি থাকছে, এটা আপনি একটু নোট ডাউন করে নেন। আপনারা মডেল টেস্টের পরীক্ষাটা দিবেন, আর এক কথায় প্রকাশ বা এইগুলো একটু দেখবেন। আমরা বৃহস্পতিবার আসে ফাইনাল আপনাদেরকে ইনকাম ট্যাক্সের সকল বিষয়গুলোকে কমপ্লিট করে দিব। এবং ফ্রাইডেতে এসে আমি পরীক্ষা সম্পর্কিত যে একদম শর্ট যে সাজেশন, যে পরীক্ষার আগের দিন আমরা কি দেখে যাব, কি বিষয় আছে, সেটা নিয়ে আলোচনা করব। এভাবে আমাদের পরিকল্পনা সাজানো। ইনশাল্লাহ আমরা যদি সঠিকভাবে পরিকল্পনা করতে পারি বা সবকিছু ঠিক থাকে, তাহলে আমরা ভালো কিছু করতে পারবো সেই আশা রাখছি। সবাই ভালো থাকবেন। নেক্সট ক্লাসে আবার আপনাদের সাথে দেখা হবে সেই আশা রেখে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।